লাইভ স্টার্টেড। একটু লোকজন আসুক। ঠিক আছে, আমি এটাকে শেয়ার করতে হবে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। ঠিক যেমন কথা ছিল, আজকে 28শে ফেব্রুয়ারি 2026 আমরা আমাদের এ মাসের দ্বিতীয় ওয়েবিনার নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকে আমরা খুব সৌভাগ্যবান, আমরা 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 খুবই কৃতজ্ঞ স্যারের কাছে যে স্যার এত কর্মব্যস্ততার মধ্যে, এত কাজের মধ্যে একটু আমাদের সময় দিয়েছেন। অধ্যাপক প্রলয়ঙ্কর ভট্টাচার্য স্যার কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক, আগে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনি রাজি হয়েছেন, একটু সময় দিতে রাজি হয়েছেন আমাদের আজকে এই ওয়েবিনারে। এবং আজকের বিষয় আপনারা অনেকেই জানেন, ধূসর মৃত্যুর মুখ, জীবনানন্দ ও হাইডেগার, এই বিষয়ে স্যার বলবেন। স্যার, শুরু করার আগে আমি দুটো কথা একটু বলবো। এক, প্রত্যেকবারের মতোই এবারেও আজকের এই ওয়েবিনারেও পুরোটাই রেকর্ডেড হবে এবং এটা আমরা আমাদের ফেসবুক যে পেজ আছে সেই পেজে আমরা আপলোড করে দেব। এক, আর দুই হলো গিয়ে আগামীকাল সামান্য এডিট করে আমাদের যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে এটা আমরা আপলোড করে দেব। আপনারা অবশ্যই দেখতে পারবেন। এর আগের যে ওয়েবিনারটা হয়েছে আমরা বেশ ভালো সাড়া পেয়েছিলাম। আমরা জানি, আমি নিশ্চিত যে আজকের যে বিষয় জীবনানন্দ ও হাইডেগার, এটাও এতেও আপনাদের সাড়া পাবো এবং আমি আমাদের মতন এরকম অসংখ্য মানুষ আমরা অপেক্ষায় রয়েছি স্যারের কথা শোনার জন্য। আমি আর কথা না বাড়িয়ে আমি স্যারের কাছে যাচ্ছি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা যদি কোনো মন্তব্য করার থাকে, আপনারা এই কমেন্ট সেকশন বক্সে অবশ্যই করতে পারেন স্যারকে। শুধু একটাই অনুরোধ, টু দ্য পয়েন্ট প্রশ্ন হলে একটু সুবিধা হয় স্যারের, আমার মনে হয়। আমি আর কথা বাড়াবো না, আমি স্যারের কাছে যাচ্ছি। স্যার। অনেক ধন্যবাদ নবনীল। প্রথমে আমি একটু ক্ষমাই চেয়ে নিচ্ছি, কারণ আমার গলার অবস্থা একটু খারাপ, ফলে অনেক সময় শুনতে অসুবিধা হতে পারে। তবে আমি চেষ্টা করব মোটামুটি পরিষ্কার করে বলার। প্রথমে অনেক ধন্যবাদ নবনীলকে, যে আমাকে প্রথম এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানাবার জন্যে, এবং এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন চিন্তা করছি এবং সেই বিষয়ে কিছু বলার একটা সুযোগ করে দেওয়ার জন্যে। আমি যে বিষয়টা মোটামুটি বলতে চেয়েছি বা চাইছি, সেটা একটা শিরোনাম দেওয়া হয়েছে যে ধূসর মৃত্যুর মুখ, হাইডেগার ও জীবনানন্দ, বা জীবনানন্দ হাইডেগার। আমি হাইডেগারের অংশটা আগে বলবো।
এবং এই শিরোনামটির ক্ষেত্রে অনেকেই বুঝতে পারছেন যে ধূসর মৃত্যুর মুখ এই কথাটি মানে আমি জীবনানন্দের মৃত্যুর আগে কবিতা থেকেই ধার নিয়ে ব্যবহার করেছি। ধূসর পাণ্ডুলিপির একটি অত্যন্ত বিখ্যাত কবিতা। প্রথমে আমি একটা কৈফিয়ত দিয়ে শুরু করতে হয় বক্তাকে যে আমি কেন এই বিষয় নির্বাচন করলাম। আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল যে কোন বিষয় আমি বলতে চাই, তো তার মধ্যে এই বিষয়টি আমি নির্বাচন করেছি। তার কারণ মূলত দুটো। একটি হচ্ছে যে বেশ কিছুদিন ধরে আমি হাইডেগার জীবনানন্দ নিয়ে কিছু পড়াশোনা লেখালেখি করছি, এবং দ্বিতীয়ত আমার মনে হয়েছে যে জীবনানন্দের বহু দিক নিয়ে আলোচনা হয়েছে সাহিত্যের দৃষ্টিকোণ থেকে, দর্শনের দৃষ্টিকোণ থেকেও দু একজন আলোচনা করেছেন। অরিন্দম চক্রবর্তী জীবনানন্দ নিয়ে দু একটি প্রবন্ধ লিখেছেন, এবং তার বহুল বক্তৃতার মধ্যে আলোচনায় জীবনানন্দ ঘুরে ফিরে এসছেন। কিন্তু খুব বেশি যে এটা আলোচনায় এসছে দর্শনের আঙ্গিকে, দর্শনের প্রেক্ষিত থেকে, সেটা আমি খুব একটা দেখিনি। এবং আমি জীবনানন্দ এবং হাইডেগারকে পাশাপাশি রেখেছি, তার কারণ মূলত তিনটে। এক হচ্ছে যে এই দুজনের মধ্যে, দুই ব্যক্তিত্ব, চিন্তক, ভাবুক, যাই বলি, এদের দুজনের লেখার মধ্যে অস্তিবাদ বা অস্তিত্বের দর্শন বা ফিলসফি অফ এক্সিস্টেন্স বা এক্সিস্টেন্সিয়াল ফিলসফি যাকে আমরা বলি, তার বিভিন্ন ইঙ্গিত, ইশারা, ভাবনা, উপাদান এগুলো নিহিত রয়েছে এই দুজন চিন্তকের লেখার মধ্যে। মূলত হাইডেগার একজন দার্শনিক এবং মূলত জীবনানন্দ একজন কবি, কিন্তু জীবনানন্দের কবিতার কথা পড়লে মনে হয় কবি কোথাও যেন দার্শনিক হয়ে উঠছেন। আবার হাইডেগারের পোয়েট্রি রিলেটেড কিছু লেখা এবং বিইং অ্যান্ড টাইমের কিছু কিছু অংশ পড়লে মনে হয় কোথাও দার্শনিক বোধ হয় কবির মহিমাকে স্পর্শ করছেন। তো এইটি প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে দুজনেই প্রায় সমকালীন, জীবনানন্দ এবং হাইডেগার, যদিও জীবনানন্দ হাইডেগারের থেকে 10 বছরের ছোট, এবং দুজনেই সেই বিংশ শতাব্দীর যে প্রেক্ষাপট, সমকালীন যে বাস্তবতা, সমকালীন যে রাজনৈতিক সামাজিক প্রেক্ষিত পরিস্থিতি, তাকে প্রত্যক্ষ করছেন, তার অভিজ্ঞতা তাদের হচ্ছে। এটি 2 নম্বর কারণ। এবং এই অভিজ্ঞতা শুধু দুজনের হয়েছে তাই নয়, আমরা টি.এস. এলিয়টের লেখা পড়লেও অনেক কিছু এই অভিঘাত আমরা পাই। প্রায় কাছাকাছি সময়ে ওয়েস্টল্যান্ড বেরোচ্ছে, তারপরে 1927-এ বিইং অ্যান্ড টাইম হাইডেগারের, 1936-এ জীবনানন্দের ধূসর পাণ্ডুলিপি বেরোচ্ছে, কামু লেখাও 1942-এ দ্য মিথ অফ দ্য সিসিফাস, এবং 44-এ ক্যালিগুলা নাটক লিখছেন। এগুলোর মধ্যে অস্তিবাদের অনেক, অস্তিত্বের দর্শনের অনেক উপাদান ছড়িয়ে রয়েছে, এবং ওই তৎকালীন যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে প্রেক্ষিত, তার অভিঘাত ছুঁয়ে যাচ্ছে বারবার এদের প্রত্যেকের লেখার মধ্যে। ফলে দ্বিতীয় কারণ, তার মধ্যে থেকে আমি হাইডেগার জীবনানন্দকে বেছেছি। আর সর্বোপরি 3 নম্বর কারণ হচ্ছে, যেটি নিয়ে আমি আসলে বলতে চাইছি, সেটি হচ্ছে যে
জীবনানন্দ এবং হাইডেগার দুজনের লেখার মধ্যে, তাদের অস্তিত্বের দর্শনের মধ্যে মৃত্যুর একটা দর্শন তৈরি হয়েছে বলে আমার মনে হয়েছে। এবং মৃত্যু চেতনার একটা নতুন আঙ্গিক, মৃত্যু চেতনার এক অভিনব ভাবনা আমরা হাইডেগার এবং জীবনানন্দের মধ্যে পাচ্ছি। সেই জায়গা থেকেই আমি মূলত 3 নম্বর এই কারণটি সব থেকে গুরুত্বপূর্ণ, আমি এই দুজনকে পাশাপাশি রেখে আলোচনা করতে চেয়েছি। আমি বলেছিলাম একটু হয়তো সময় সাপেক্ষ, এবং আমি এটি বাংলাতেই মূলত বলতে চেয়েছি, কারণ জীবনানন্দর প্রথম কারণ অবশ্যই, এবং দ্বিতীয় কারণ, যদিও জীবনানন্দের অনুবাদ কিছু হয়েছে, দ্বিতীয় কারণ হচ্ছে যে হাইডেগারকে আমি কিছুদিন ধরে একটু বিজ্ঞান টাইমের কিছু ভাবনাকে একটু বাংলায় ভাবার এবং লেখার চেষ্টা করছিলাম। ফলে এবং হাইডেগার নিজেও বলছেন যে আসলে ভাষার মধ্যে তো আমরা থাকি, ডিজাইন ইজ ইন ল্যাঙ্গুয়েজ, এবং ভাষা হচ্ছে আমাদের আবাস, আমাদের ডিজাইনের কাঠামো ভাষা দিয়ে তৈরি, এবং সেই ভাষা আমার মাতৃভাষা। সুতরাং আমি সেই মাতৃভাষাতেই, বাংলাতেই আমি এই আলোচনাটি করতে চেয়েছি। এখন আমার আলোচনাকে মোটামুটি আমি 4টি পর্বে ভাগ করে আলোচনা করব। প্রথম পর্ব হচ্ছে যে মৃত্যু সম্পর্কে কিছু মূল কথা, আমাদের ভারতীয় দর্শনীয় ঐতিহ্যের কয়েকটি কথা আমি বলবো। দ্বিতীয় পর্যায়ে আমি হাইডেগারের কথা বলবো। তৃতীয় পর্যায়ে আমি জীবনানন্দের কথা বলবো, এবং শেষ পর্যায়ে আমি জীবনানন্দ হাইডেগারের একটি সংক্ষিপ্ত আলোচনা, তুলনামূলক এবং আমার কিছু কথা দিয়ে আমি শেষ করব। এখন প্রথম যে বিষয়টিতে আমি ঢুকতে চাইছি সেটি হচ্ছে যে মৃত্যুর দর্শন। একটা আমরা যদি ভাবতে চাই, তাহলে ভারতীয় দর্শন, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় যে ইন্ডিয়ান যে ট্র্যাডিশন, তার মধ্যে বারবার এসছে। যে কোনো দর্শনই, ভারতীয় দর্শনকে বলা হয় যে মোটামুটি বহু দার্শনিক ধারাই দুঃখ দিয়ে শুরু হচ্ছে। সাংখ্য হতে পারে, অন্যান্য দর্শন হতে পারে। দুঃখত্রয় বিঘাতাৎ, 3 রকমের দুঃখ দিয়ে শুরু হচ্ছে। তো বৌদ্ধ দর্শনে দুঃখের কথা আছে, উপনিষদে মৃত্যুর কথা বারবার এসছে, মহাভারতে মৃত্যুর কথা এসছে। তো এইরকম যম নচিকেতার আলোচনা এসছে। এরকম বহুভাবে আমাদের ভারতীয় দর্শনের ধারার মধ্যে মৃত্যুর প্রসঙ্গ এসছে, এবং সেইটি প্রথম খুব সংক্ষেপে আমি আলোচনা করব। এই বিষয়ে আমার যে অনেক পড়া আছে তা নয়, কিন্তু কিছু কিছু বিষয় আমি লক্ষ্য করেছি এই বিষয়ে ভাবতে গিয়ে। প্রথম, সকলেই এটা জানেন, সকলেরই জ্ঞাত বিষয়, যেটা সেখান থেকে শুরু করতে চাইছি, সেটা হচ্ছে মহাভারতের বনপর্ব। সকলেই জানেন এটা, যে যক্ষ যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন যে পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য কি, কিম আশ্চর্য অতঃপর, যুধিষ্ঠির বললেন যে প্রতিদিন মানুষ মারা যায়, এবং সেটা প্রত্যেকেই দেখছে তার সামনে যে মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, কিন্তু তবুও সে অমর হবার বাসনা পরিত্যাগ করতে পারে না, এবং মৃত্যু যেন কোনোদিন আসবেই না এইরকম একটা ভান নিয়ে সে চলতে চায়। এর থেকে আশ্চর্যের আর কি হতে পারে? কিম আশ্চর্য অতঃপর। ঠিক পাশ্চাত্যে যদি আমরা প্রাচীন গ্রিক দর্শনীয় থেকে শুরু করে আমরা দেখি, আমি পাশ্চাত্যে এই জায়গাটায় অতিরিক্ত যেতে চাইছি না, অত সময় পাবো না। আধুনিক পর্বে এসেও যখন
কামুর দ্য মিথ অফ সিসিফাস শুরু হচ্ছে অ্যাবসার্ডিটির আলোচনা দিয়ে। সেখানেও তিনি বলছেন জাজিং হোয়েদার লাইফ ইজ ওয়ার্থ লিভিং অর নট, অর্থাৎ জীবনটা বেঁচে থাকার যোগ্য কি যোগ্য নয়, এইটা নির্ধারণ করা, এইটা বুঝে নেওয়া দর্শনের সবচেয়ে প্রধান বক্তব্য বা সমস্যা বা আলোচ্য বিষয় হতে পারে। এখন এটা ঠিক ঠিক যে এরই মাঝামাঝি রবীন্দ্রনাথ তিনি 3টে লাইন তার সেঁজুতি কাব্যগ্রন্থের ভাগীরথী যে কবিতা আছে, সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে মানুষের মুখ্য ভয় মৃত্যু হয়, কেমনে করিব তারে জয় নাহি জানে, কেমনে করিবে তারে জয় নাহি জানে। এবং যে রবীন্দ্রনাথ সারাটা জীবন আমরা তাকে বলি আনন্দের কবি, যিনি শেষ পর্যন্ত এক নির্বেদ, এইরকম একটা নির্বেদে প্রতিষ্ঠিত হতে চেয়েছেন, এবং যিনি সারা জীবন বহু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, বহু মৃত্যু তিনি দেখেছেন জীবনে, তার মধ্যে দিয়ে গেছেন। কিন্তু সেই রবীন্দ্রনাথও তার শেষের দিকে যখন তার প্রান্তিকের লেখাগুলো যদি পড়ি এবং তার শেষ লেখার কবিতাগুলো যদি পড়ি, শেষ লেখা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়, তাহলে দেখতে পাবো যে রবীন্দ্রনাথ তার শেষ পর্বে এসে এই বিষয়গুলো নিয়ে খুব গভীরভাবে ভাবছেন এবং লিখছেন যে আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, রূপনারায়ণের কুলে বলে যে ছোট্ট লেখাটা আছে, তার মধ্যে রবীন্দ্রনাথ বলছেন। আজকে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনায় যাব না, আমি শুধু একটু শুরু করে রাখলাম। আমি মাঝে মাঝে একটু পড়বো সময় সংক্ষিপ্তকরণের জন্য আমার কিছু লেখা, বাংলা লেখা থেকে, আমি বাকিটা বলবো। তো এইরকম একটা শুরুতে আমরা যদি দেখি যে আমাদের মৃত্যুকে ঘিরে তো আমাদের আশঙ্কা, ভয়, জিজ্ঞাসা, বিস্ময় এর অন্ত নেই। কখনো প্রিয়জনের মৃত্যু আমাদের কষ্ট দেয়, কখনো আমাদের নিজের মৃত্যুর আশঙ্কা, এবং আমরা বিভ্রান্ত, আমরা দিশাহীন হয়ে পড়ি এবং এক ধরনের নিরালম্ব নৈরাশ্যের মধ্যে আমরা ডুবে যাই। গীতার 2য় অধ্যায় আমরা যদি দেখতে পাবো, সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে, সকলেই জানেন, যে জাত ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী, এর কোনো ব্যতিক্রম নেই। তবুও এই অপরিহার্য অবশ্যম্ভাবী বিষয়ে আমরা শোক করি। গীতাতে আরো বলা হচ্ছে মৃত্যু আসলে শরীরের বিনাশ, আমরা জানি, এবং আত্মা নিত্য এবং অবিনাশী। দ্রোণ পর্বে মহাভারতে সেখানে মৃত্যুকে মৃত্যু দেবী বলে উল্লেখ করা হচ্ছে, এবং যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে সেখানে যুধিষ্ঠির প্রশ্ন করছেন, মহর্ষি ব্যাস দেবর্ষি নারদের দ্বারা বর্ণিত একটা কাহিনী শোনাচ্ছেন, এবং নারদ এই কাহিনী শোনাচ্ছেন অকম্পনকে, এবং সেখানে বলা হচ্ছে যে ব্রহ্মার ইন্দ্রিয় রন্ধ্র থেকে আবির্ভূতা মৃত্যু দেবী জগতের প্রাণীকুলকে সংহার করার জন্য আদেশ পেয়েছিলেন স্বয়ং ব্রহ্মার কাছ থেকেই, ব্রহ্মাকে বলি প্রজাপতি ঋষি, এবং মৃত্যু দেবীর কাজ সহজ করার জন্য প্রাণী দেহে, আমাদের যে ফিজিক্যাল বডি, সেখানে নানান ধরনের রোগ সৃষ্টি করা হবে, সেটাও ব্রহ্মা জানাচ্ছেন, এবং এই সমস্ত রোগের উৎস বলে চিহ্নিত হবে আমাদের ঈর্ষা, মোহ, ক্রোধ, মাৎসর্য ইত্যাদি দোষ, ইত্যাদি ত্রুটি, যা ক্রমশ আমাদের শারীরিক মানসিক অবস্থাকে দুর্বল থেকে দুর্বলতর করে তুলবে। এবং এই প্রসঙ্গে মহাদেবকে ব্রহ্মা জানাচ্ছেন যে পৃথিবীর ভার লাঘব করার জন্য মৃত্যু আবশ্যক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং
ঠিক এই কথাটাই বার্নার্ড উইলিয়ামস আধুনিক কালে তার একটা লেখার মধ্যে, প্রবন্ধের মধ্যে, সেই প্রবন্ধটার নাম হচ্ছে প্রবলেমস অফ দ্য সেলফ, এই গ্রন্থ, এই বই বার্নার্ড উইলিয়ামসের, সেখানে তিনি একটি নাটকের কথা বলেছেন, কার্ল কাপেক এর রেখা। এবং সেই নাটকে দেখানো হচ্ছে যে একটি তরুণী, একজন মহিলা, তাকে এমন একটি ওষুধ দেওয়া হচ্ছে যে সে, নাটকে দেখানো হচ্ছে 342 বছর সম্ভবত বোধ হয় সে বেঁচে থাকছে, কিন্তু সে আর বেঁচে থাকতে চাইছে না। এমন নয় সে জরা বা বার্ধক্যের শিকার হয়েছে, সে পূর্ণ যৌবনা, সে কিন্তু সেই যে রাসায়নিক যে ওষুধ, এটা এক ধরনের থট এক্সপেরিমেন্ট বোঝাই যাচ্ছে। আমরা ফিলসফিতে এরকম থট এক্সপেরিমেন্ট বহু করি। কিন্তু সে আর থাকতে চাইছে না, বেঁচে থাকতে চাইছে না, বেঁচে থাকাটা তার কাছে ক্লান্তিকর হয়ে দাঁড়াচ্ছে। সে বলছে সঙ্গীত, নীরবতা, আবার সঙ্গীত, আবার নীরবতা, এটা ক্লান্তিকর হয়ে উঠছে, বোরডাম চলে আসছে, বেঁচে থাকার স্পৃহা তার চলে যাচ্ছে, যদিও সে কিন্তু বার্ধক্য বা জরার শিকার হয়নি। ঠিক এই কথাই মহাভারতে কিন্তু এই নারদ শোনাচ্ছেন, ব্রহ্মা এই কথা বলছেন। এবং আমরা যদি চিকিৎসা শাস্ত্রের কথা ধরি, চিকিৎসা বিজ্ঞান, সেখানেও কিন্তু বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে যে মৃত্যু না হলে একটা জীবকোষ থেকে অসংখ্য অমর জীবকোষের সৃষ্টি হতো, এবং তাদের আয়তন হয়তো এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছতো যে পৃথিবীতে তাদের হয়তো স্থান হতো না। এরকম বহু জায়গা থেকে আমরা আলোচনা করতে পারি। বৃহদারণ্যক উপনিষদ যেটি খুব গুরুত্বপূর্ণ, সেখানে জনক ঋষি, আমরা জানি জনক তিনি রাজর্ষি বলা হতো, তিনি যাজ্ঞবল্কের কাছে মৃত্যুর প্রকৃতি সম্পর্কে এক দীর্ঘ পাঠ নিচ্ছেন, এবং যাজ্ঞবল্ক বলছেন যে মৃত্যু যখন আসে প্রাথমিকভাবে দেহ, মন ও ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে, অতঃপর মৃত্যু পথযাত্রী ব্যক্তির সমস্ত শক্তি তার হৃদয়ে সংহত হয় এবং হৃদয় আলোকিত হয়। এই আলোর সাহায্যেই আত্মা শরীরের কোনো অংশ, মস্তিষ্ক, চোখ ইত্যাদি মধ্যে দিয়ে বেরিয়ে আসে, এবং তার ফলেই প্রাণ নির্গত হয়, প্রাণবায়ু নির্গত হয়। আমরা এটাও অনেক জায়গায় পড়েছি। এবং আমরা জানি যে ছান্দোগ্য উপনিষদ, কঠোপনিষদ, এই সমস্ত উপনিষদে নিত্য এবং অবিনাশী আত্মনের তুলনায় মৃত্যুকে নেহাতি মায়া, বিভ্রম বলে চিহ্নিত করা হচ্ছে। কঠোপনিষদেও যদি যাই, নচিকেতা যখন যমের কাছে জীবন মৃত্যুর রহস্য জানতে চাইছেন, নচিকেতা নাছোড়বান্দা, তিনি জানবেন, এবং নচিকেতাকে যখন দীর্ঘ জীবনের বর দেওয়া হবে বলা হলো, তিনি বললেন আমার প্রয়োজন নেই দীর্ঘ জীবনের, আমি মৃত্যুর রহস্য জানতে চাই। এবং সেই ব্যাখ্যার সূত্রে তিনি বলছেন যে শরীর আসলে মৃত্যুর বিষয় হয়, মানে যম আত্মতত্ত্ব ব্যাখ্যা করছেন এবং বলছেন শরীর মৃত্যুর বিষয় হয়, তা নিত্য নয়, তা অন্য কারণ থেকে সম্ভূত। এখন মৃত্যুর অতীত যে আত্মন, যা অজ, যা নিত্য, যা শাশ্বত, যা সূক্ষ্ম দুর্জ্ঞেয় বুদ্ধিরূপ গুহায় অবস্থিত, তাকে জানলে মৃত্যু অর্থাৎ শরীরের বিনাশ আমাদের কাছে মিথ্যে এবং মায়া বলেই প্রতিপন্ন হবে। এখন মৃত্যুকে এইভাবে বোঝাটা, এইভাবে দেখাটা, এইভাবে অনুভব করাটা, এইটা দীর্ঘ অনুশীলন, দীর্ঘ দীক্ষার প্রয়োজন তার জন্য, এটা আমরা জানি। একইভাবে আমরা যদি বৌদ্ধ দর্শনের দিকেও যাই, সেখানেও দেখব যে এক রকমের দুঃখ, মৃত্যু নিশ্চয়ই দুর্দশা, দুঃখ, কষ্ট, এবং মৃত্যুকে একমাত্র সার্বভৌম ও সর্বব্যাপক কার্যকারণ বিধি অর্থাৎ প্রতীচ্য সমুৎপাদ এর সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব, ব্যাখ্যা করা হয়েছে। এবং এই কার্যকারণ শৃঙ্খলে যে 12টা গ্রন্থির কথা আমরা পাই, যার প্রথম গ্রন্থি হচ্ছে অবিদ্যা, অজ্ঞান, এবং শেষ গ্রন্থি হচ্ছে জরা, মরণ বা দুঃখ। অবিদ্যাই দুঃখের আদি কারণ। সুতরাং এখানেও আমরা দেখেছি যে
যে মৃত্যু বা দুঃখকে অতিক্রম করার অর্থ হলো এই ভবচক্র থেকে বেরিয়ে আসা, অবিদ্যার নাশ যদি হয়। এবং প্রসঙ্গত উল্লেখ্য বৌদ্ধ দর্শনের পুনর্জন্ম নিয়েও অনেক কথা আছে অন্য অনেক আলোচনায়। সুতরাং মৃত্যু সেখানে হয়তো পুনরাবৃত্তিমূলক, বারবার হবে, এখান থেকে বেরোতে হবে। এখন আমাদের প্রশ্ন, আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনায় আর যাচ্ছি না, আমাদের প্রশ্ন, এই যে উপনিষদ বা বৌদ্ধ দর্শন, এই যে কথা আমি উল্লেখ করলাম, এটা আমার আলোচনার বিষয় নয়, কিন্তু একথা বলা প্রয়োজন যে আমাদের ঔপনিষদিক চিন্তায়, আমাদের বৌদ্ধ দর্শনের আলোচনায় মৃত্যু নামক মায়া বা দুর্দশা, এটাকে অতিক্রম করার এক দিব্য ও নির্মোহ দৃষ্টিভঙ্গির ইঙ্গিত, ইশারা আমরা তার মধ্যে পাচ্ছি। এখন এই নির্মোহ, কারণ এটা ঠিক যে ঈশোপনিষদের, আমরা যদি ঈশোপনিষদ দেখি, সেখানেও তার সপ্তম মন্ত্রে বলা হচ্ছে যে যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈবা ভূত বিজানত তত্র কো মোহ ক শোক একত্বম অনুপশ্যত। অর্থাৎ যে একত্বদর্শী, যার অভেদ দর্শন হচ্ছে, তার কিবা মৃত্যু, কিবা শোক, কিবা মোহ, কিবা তাপ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নির্মোহ, এই নির্বেদ, এই নির্মোহ দৃষ্টিভঙ্গির বিপ্রতীপে তার অন্যদিকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা, উদ্বেগে জর্জরিত যে ব্যক্তি মানুষ, যে ব্যক্তি সত্তা, তার প্রাত্যহিক যাপন এবং আত্ম অন্বেষার এক ভিন্ন দৃষ্টিভঙ্গি আমরা অস্তিত্বের দর্শন বা অস্তিবাদের দর্শনে পাচ্ছি। অস্তিবাদের বা অস্তিত্বের দর্শনের দৃষ্টিকোণ থেকে মৃত্যু একেবারেই মায়া নয়, অন্তত সেই ওই রকম মায়ার কথা নিশ্চয়ই তারা বলছেন না, এবং ওই রকমের এক ধরনের যে দিব্য জীবনের কথা, তাও বলা হচ্ছে না। যদিও, এটাই আমরা শেষে দেখব, যদিও শেষ পর্যন্ত এক ধরনের নিরাসক্তির প্রসঙ্গ চলে আসছে অস্তিত্বের দর্শনের মধ্যেও মৃত্যুকে কেন্দ্র করে। সেই পথটা, সেই যাত্রাটা, সেই অভিমুখটা ভিন্ন ধরনের, কিন্তু সেইটাকে চিনে নেওয়া, বুঝে নেওয়ার একটা ইচ্ছা আমার হয়েছিল। সেখান থেকেই এই 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 পাঠ বা এই আলোচনায় আসা। এখন ব্যক্তির যে একক যাপন, অবশ্যই ব্যক্তির প্রসঙ্গ অস্তিবাদের দর্শনে আমরা সবাই জানি, অস্তিত্বের দর্শনে ব্যক্তি সত্তার যে প্রসঙ্গ সেটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং ব্যক্তির মৃত্যু চেতনা জুড়ে থাকে তার স্বাধীনতা স্পৃহার সঙ্গে। একদিকে নতুন নতুন সম্ভাবনার অভিক্ষেপণ, এবং অন্যদিকে মৃত্যুর নৈরাশ্য। এবং এই যে ব্যক্তির যে নিরন্তর যে ভাঙা গড়া, তার কথা আমরা অস্তিত্বের দর্শনে, অস্তিত্বের সাহিত্যে, অস্তিবাদী দর্শনে, অস্তিবাদী সাহিত্যে আমরা কিন্তু বিভিন্ন সময় পাই। এবং যদি মুক্তি বলে কিছু থাকেও, যদি লিবারেশন বলে কিছু থাকেও, তবে তা এই যে নৈরাশ্য, এই যে উদ্বেগ, সেটাকে গ্রহণ এবং উদযাপনের মধ্যে দিয়েই আসতে পারে। এই গ্রহণ ও উদযাপনের নানান উপায় এবং আঙ্গিক অস্তিত্বের দর্শনে, অস্তিত্বের সাহিত্যে আমরা পাচ্ছি। কোথাও ইন্দ্রিয় মুগ্ধতা, কোথাও অবাস্তবতা বা অ্যাবসার্ডিটির স্বীকৃতি, কোথাও গভীরভাবে ভবিষ্যতের প্রতি নিজেকে সমর্পণ করার সযত্ন উদ্যোগ, প্রজেকশন অফ পসিবিলিটিস টু দ্য ফিউচার, কোথাও কাল চেতনা, টাইম কনসিয়াসনেস, অথবা স্বাধীনতাকে উদযাপনের নানান আয়োজন, আবার কোথাও জীবনানন্দের ভাষায় জীবনের চেয়ে সুস্থ মানুষের নিভৃত মরণ, এর মতো অকপট উচ্চারণ, কোথাও আবার শাশ্বতের প্রতি বিশ্বাস, কোথাও আবার ঈশ্বরের সঙ্গে
ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের আয়োজন, যেমন কিরকেগার্ডের দর্শনে আমরা পাই। এর বহুমুখী বহু আয়োজন তার মধ্যে আছে। এখন এখানে আমি যেটা বললাম হাইডেগার এবং জীবনানন্দকেই বেছে নিয়েছি। হাইডেগারে আমি দ্বিতীয় পর্বের আলোচনা এখান থেকে আমি আসছি। মূলত হাইডেগারের বিং অ্যান্ড টাইম এই বইয়ের থেকেই আমি কিছু কথা বলবো। অনেক কথা বলার থাকতে পারে, কিন্তু অত কথা বলার সময় আমরা নিশ্চয়ই পাবো না। হাইডেগার যদি অস্তিত্বের দর্শনে হাইডেগারে যদি আমরা আসি, হাইডেগার বলছেন যে তিনি একজন ফিলসফার অফ এক্সিস্টেন্স, অস্তিত্বের দার্শনিক, কিন্তু এক্সিস্টেন্সিয়ালিস্ট নন। এক্সিস্টেন্সিয়ালিজম এই শব্দ বিষয়ে হাইডেগারের একটা আপত্তি ছিল, আমি সেই তত্ত্বে এখন যাচ্ছি না। এখন অস্তিবাদী দর্শনের দুটো দিক বা অস্তিত্বের দর্শনের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে একেবারেই দর্শন তত্ত্বের দিক, যে তত্ত্ব মূলত আধুনিকতার দর্শনের প্রেক্ষিতে তৈরি হয়েছিল তত্ত্বগতভাবে, ভাবগতভাবে এবং কালগতভাবে, কিছুটা শিল্প বিপ্লবোত্তর পর্বে এবং তারপর দুটো বিশ্বযুদ্ধোত্তর ইউরোপের পর্বে কালগতভাবে এই অস্তিত্বের দর্শন তৈরি হয়েছিল। এটা একটা দিক। তার তাত্ত্বিক দিক আছে, যেটা আমরা কিরকেগার্ডের আলোচনা, হাইডেগার, জঁ পল সার্ত্রে, গ্যাব্রিয়েল মার্সেল, কার্ল জাসপার্স, মার্লিউ পঁতি, এদের, হামান কিরকেগার্ডের আগে ওই সময়ে, এদের বহু আলোচনায় আমরা এই ইঙ্গিত পাই। পরবর্তীকালে ফানো আলোচনায় পাচ্ছি, অনেকের আলোচনায় উঠে আসছে। আরেকটা দিক হচ্ছে এই অস্তিত্বের দর্শনের, সেটি হচ্ছে যে এই যে অস্তিত্বের দর্শন, এটি আমাদের এমন এক মৌল জীবনবোধ, যে মৌল জীবনবোধ আমাদের প্রাত্যহিক যাপনকে অবলম্বন করে গড়ে ওঠে। আমাদের যে শরীর সাপেক্ষ, জগৎ সাপেক্ষ যে প্রাত্যহিক যাপন, তাকে কেন্দ্র করে যে মৌল জীবন বোধ গড়ে ওঠে, অস্তিত্বের দর্শনের কেন্দ্রে সেই মৌল জীবন বোধকে স্থাপন করা হয়েছে। তার মধ্যে কালের চেতনা আসে, তার মধ্যে ব্যক্তির সঙ্গে জগতের ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্কের কথা আসে, তার মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাসের কথা আসে, তার মধ্যে স্বাধীনতার যে কথা এবং তার স্বাধীনতার উদ্বেগের কথা আসে, স্বাধীন নির্বাচনের কথা আসে, এবং তার মধ্যে মৃত্যুর উদ্বেগের কথা উঠে আসে এই মৌল জীবন বোধের মধ্যে। এখন প্রশ্ন অনেক যে জীবনের সঙ্গে তাহলে এই অস্তিত্বের দর্শনে মৃত্যুর সম্পর্কটা কেমন? মৃত্যু কি শুধুই রিক্ততা, মৃত্যু কি শুধুই শূন্যতার কথা বলে? এবং এইখানে মৃত্যু কিন্তু ব্যক্তির নিজের মৃত্যুর উদ্বেগের কথায় চলে আসছে। প্রিয়জনের মৃত্যু আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়, এবং অনেক সময় খেয়াল করলে দেখা যাবে যে প্রিয়জনের যে মৃত্যু, তার সঙ্গে আমাদের যে বোধ, সেখানে এক ধরনের কখনো কখনো আমার নিজের যে ভালো লাগা, স্বার্থপরতা, এমনকি সেরকমও থাকে। মানে একটা প্রিয় মানুষ প্রচন্ড কষ্ট পাচ্ছে, তবু আমি চাইছি সে বেঁচে থাকুক সেই কষ্ট সত্ত্বেও, কারণ তিনি থাকলে, অন্তত আমার চোখের সামনে শারীরিকভাবে থাকলে আমার ভালো লাগবে, আমার স্বস্তি হবে। এখনই নিজের স্বস্তি, নিজের ভালো লাগাটাই কিন্তু খুব ভালো করে যদি ভেবে দেখি, তাহলে তার থেকে যাওয়ার যে ইচ্ছা আমার মধ্যে, তাকে তিনি থাকুন এই অত কষ্ট সত্ত্বেও, এই ইচ্ছাটার মূলে কিন্তু ভেবে দেখলে দেখা যাবে আমার স্বার্থটাই কিন্তু জড়িয়ে আছে। সেটা এক অন্য কথা, সেখানে বিচ্ছেদের কথা অন্য প্রসঙ্গে আসবে। অস্তিবাদীরা যে জায়গায় আমাদের নিয়ে আসছেন, সেটা হচ্ছে আমার ব্যক্তি সত্তার
যে যাপিত জীবন, তার যে হয়ে ওঠা, তার যে বিকামিং, সেইখানে তার নিজের মৃত্যুর যে উদ্বেগ, সেইটা প্রাসঙ্গিক। এবং এই জায়গাতে আমরা দেখতে পাই যে আমরা এইভাবে প্রাত্যহিক জীবনে মৃত্যুর যে উদ্বেগ ও অনিশ্চয়তা, তার মোকাবিলায়, তাকে কনফ্রন্টেশন, তার সঙ্গে এই মোকাবিলায় আমরা অবতীর্ণ হই। যেমনটা আমরা দেখেছি, আমি এক জায়গায় বলেওছিলাম যে বার্গম্যানের সেভেন সিল যে সিনেমা আছে, সেই সিনেমায় একটা দৃশ্য আছে যে মৃত্যুর সঙ্গে দাবা খেলার দৃশ্য, যে মৃত্যুকে কোন রকমের দাবার চাল দিয়ে ঠেকিয়ে রাখা। ঠিক যেরকম করোনার সময় আমাদের নানা অবস্থা অবলম্বন করতে হচ্ছিল, নানান চাল আমরা দিচ্ছিলাম মৃত্যুকে ঠেকিয়ে রাখার জন্য। তার মধ্যে এই একা থাকাও একটা চাল ছিল আমাদের, যে মৃত্যুকে কিভাবে হাউ টু প্রোটেক্ট মাইসেলফ and how to prevent death. So এই যে আমাদের একা থেকে যাওয়া, যে সেটা এক ধরনের আরোপিত একটা চাল মাত্র। এখন অস্তিবাদী জীবন দর্শনের কেন্দ্রীয় বিষয়বস্তুগুলোর অন্যতম হচ্ছে মানবিক অস্তিত্ব যাপনের সংকট এবং মৃত্যু। হাইডেগারের অস্তিত্বের মধ্যেও, যাপনের মধ্যেও এই মৃত্যুর ভাবনা, মৃত্যুর চেতনা আসছে। এবং আমার মৃত্যু আমার জীবনের কোনো ঘটনা নয়, ইট ইজ নট অ্যান ইভেন্ট ইন মাই লাইফ। উইটগেনস্টাইনের সঙ্গে হাইডেগারের এখানে একটা আলোচনা হতে পারে। তো মাই ডেথ ইজ নট অ্যান ইভেন্ট ইন মাই লাইফ, এবং আমার মৃত্যুর কোনো কগনিটিভ এক্সপিরিয়েন্স আমার নেই, তার জ্ঞান আমার হয় না, এটা একটা নন কগনিটিভ ব্যাপার। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, হাইডেগার বলছেন যে যার কগনিশন হয় না, যার অভিজ্ঞতা হয় না, যেটা আমার জীবনের ঘটনা নয়, সেটা আমাকে সব থেকে বেশি তাড়িয়ে নিয়ে বেড়ায়, আমাকে সব থেকে বেশি উদ্বিগ্ন করে, আমাকে সব থেকে বেশি উদ্বেলিত করে, আমাকে সব থেকে বেশি নৈরাশ্যের মধ্যে ঠেলে দেয়, হতাশার মধ্যে ঠেলে দেয়, এবং সব থেকে বেশি আমাকে অর্থহীনতার মধ্যে ঠেলে দেয় আমার নিজের মৃত্যুর এই উদ্বেগ। যদিও এটা একটা নন কগনিটিভ বিষয়, এটা কোনো কগনিটিভ এক্সপিরিয়েন্স নয়। এখন হাইডেগারের দর্শনটা হচ্ছে এরকম যে ব্যক্তিসত্তার জীবনের প্রাথমিক এবং মুখ্য উদ্দেশ্য তার প্রাত্যহিক অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত, এবং ব্যক্তিসত্তার জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটা সম্ভাবনাময় জীবনকে যাপন করা। স্বাভাবিকভাবেই এই আবেগময় ব্যক্তিসত্তা কোনো কিছু, যা ক্রমশ কোনো কিছু হয়ে ওঠার মধ্যে দিয়ে এবং জগতের এক সঙ্গে এক অবিচ্ছেদ্য ব্যবহারিক সম্পর্কে, ডিজাইনের কথা অনেকের মনে পড়বে, লিপ্ত থেকে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই কারণেই হাইডেগার যেটা মনে করেছেন, বা অস্তিত্বের দর্শনের একটা মূলগত মৌলিক একটি প্রস্তাবনা, সেটি হচ্ছে যে সেই কারণেই আমাদের দর্শনে, মানে অস্তিত্বের দর্শনে, জ্ঞান বিষয়ক প্রশ্নগুলোর আগে সত্তা বিষয়ক প্রশ্নগুলোর আলোচনা হওয়া প্রয়োজন। অন্টোলজিক্যাল কোয়েশ্চেন্স গুলো আগে আলোচনা হওয়া প্রয়োজন, এপিস্টেমোলজিক্যাল কোয়েশ্চেন্স গুলোর আগে। এইটা হচ্ছে একটা প্রস্তাবনা। কারণ হচ্ছে যে অস্তিবাদী দার্শনিক, বিশেষ করে হাইডেগারের মতে, মানুষের যে সত্তা বিষয়ক প্রশ্নগুলো, সেগুলো তার হয়ে ওঠা বিষয়ক প্রশ্ন। এবং হয়ে উঠতে, খুব সহজ করে বলতে গেলে, যে মানুষ হয়ে উঠতে চায় বলেই সে আসলে জানতে চায়, যেটা আমি অনেক সময় ক্লাসে ছাত্রছাত্রীদেরও বলি। এখন এই সত্তা বিষয়ক প্রশ্নগুলোর সঙ্গে জড়িয়ে আছে আমাদের সত্তা সংকটের প্রশ্ন, এবং এই সত্তা সংকটের কেন্দ্রে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এই মৃত্যুর প্রশ্ন। সুতরাং মৃত্যু আমরা যদি দেখি হাইডেগারের কাছে নিছক পরিসমাপ্তি নয়, এটা একটা এন্ড। আমরা যখন মৃত্যুর কথা ভাবি, সেটা ঠিকই আমাদের অন্যান্য সম্ভাবনাগুলোকে তার অবসান বা ইতিকে বলে, কিন্তু মৃত্যু বরং হাইডেগারের কাছে এমন এক সম্ভাবনা
যা ব্যক্তি সত্তার হয়ে ওঠার সক্ষমতা থেকে এক চূড়ান্ত বিচ্যুতিকে নির্দেশ করে। আমি যে হয়ে উঠতে চাইছি, একটা জায়গায় পৌঁছতে চাইছি, তার থেকে চূড়ান্ত বিচ্যুতিকে নির্দেশ করে আমার জীবনের যে আবশ্যিক সম্ভাবনা, যা ঘটবেই, যা অনিবার্য, যা অবশ্যম্ভাবী, যা আমাদের ভারতীয় দর্শনে বলা হচ্ছে, সেইটা হচ্ছে মৃত্যু। এবং হাইডেগার বলছেন, আমি এখানে একটু কোট করছি, ডেথ ইজ দ্য পসিবিলিটি অফ নো লঙ্গার বিং এবল টু বি দেয়ার, নো লঙ্গার বিং এবল টু বি দেয়ার, সেইখানে আর না থাকতে পারার যে অক্ষমতা বা সেইখানে থাকতে পারার সক্ষমতা থেকে এক চূড়ান্ত বিচ্যুতিকে নির্দেশ করে। অথবা আরেক জায়গায় তিনি বলছেন যে ডেথ ইজ অ্যাজ দি এন্ড অফ ডিজাইন ইন দ্য বিং অফ দিস এন্টিটি টুয়ার্ডস ইটস এন্ড। এবং বিং অ্যান্ড টাইম বইয়ের দ্বিতীয় ভাগ, সেকেন্ড পার্ট, এটা তো অসমাপ্ত বই, এর দ্বিতীয় ভাগের প্রথম অধ্যায়ে যদি দেখি, সেখানে দেখব যে মৃত্যু সম্পর্কে হাইডেগার দীর্ঘ আলোচনা করেছে এবং মৃত্যুর যে শূন্যতা, মৃত্যুর যে নৈরাশ্য, যে আমার মৃত্যুর যে উদ্বেগ, সেইটা কিন্তু এখানে লক্ষণীয় বিষয়। এটা কিন্তু গ্রাহ্য ব্যক্তিগত পরিসরে, এটা গণপরিসরে নয়। মৃত্যু কখনো কখনো রাজনৈতিক হতে পারে। আমি একটা লেখা কিছুদিন আগে লিখেছিলাম, এই করোনার প্রেক্ষিতে মৃত্যু রাজনৈতিক হয়ে উঠেছিল। এখানে সেই মৃত্যুর কথা বলা হচ্ছে না, এখানে সামাজিক মৃত্যুর কথা বলা হচ্ছে না, একেবারে ব্যক্তিগত পরিসরের মৃত্যু। যে ব্যক্তি নিরন্তর দার্ঢ্য এবং দহনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন, সেই ব্যক্তির কথা, তার মৃত্যুর কথা বলা হচ্ছে। এবং সেই জন্যে হাইডেগারের বহু ভাষ্যকার এটা নিয়ে আলোচনা করছেন। এবং মৃত্যু ভাবনা বলতে গিয়ে বলা হচ্ছে যে যে মৃত্যু এমন, ডেথ ইজ অ্যাজ উই আর টুয়ার্ডস ইট ইন আওয়ার ফার্স্ট পার্সোনাল রিফ্লেক্সিভ এমিং। আমি যেন আসলে মৃত্যু সেইটাই যেটা আসলে আমার অবশ্যম্ভাবী পরিণতি, এবং আমি আসলে সেই দিকটাতেই এগিয়ে চলেছি। যুধিষ্ঠিরের কথা যে আমি এটাকে সরিয়ে রাখতে চাই, আমি এটাকে ব্র্যাকেট করে রাখতে চাই, আমি এটাকে সাসপেন্ড করে রাখতে চাই। যুধিষ্ঠির যেভাবে মহাভারতের বনপর্বে বলছেন কেন তার কাছে পরম বিস্ময় মনে হয়েছিল, হাইডেগারের বক্তব্যের মধ্যেও কিন্তু তার অনুরণন আমরা পাচ্ছি যে আসলে ওইটাই হচ্ছে ওই এন্ড, ওই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। এইটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, গ্রহণ করে নেওয়ার মধ্যেই কিন্তু আসলে আমাদের প্রকৃত অথেন্টিসিটি, আমাদের অস্তিত্বের যে স্বীকৃতি যোগ্যতা, আমাদের অস্তিত্বের যে প্রামাণিকতা, প্রামাণ্য, সেটা আসলে প্রকাশিত হয়, প্রতীয়মান হয়। That is manifested through our acknowledgement of our own death towards which we are actually approaching. সুতরাং যেহেতু আমার মৃত্যু আমার কাছে কোনো ঘটনা নয়, মৃত্যু হলো অস্ট্যান্ড, অর্থাৎ যা অস্ট্যান্ড জার্মান শব্দ, যেটা অনির্ণীত, যা বকেয়া। মৃত্যু আমার জীবনে বকেয়া। মৃত্যুকে ঘটনা বলে ভাবতে গেলেই ভয় বা দুঃখের মানে সঞ্চার করে, কিন্তু আসলে তো আমার জীবনের ঘটনা নয়, এটা আমার জীবনের বকেয়া। এখন নিজের মৃত্যু সম্পর্কে তাই উদ্বেগ থাকলেও তার সুখ দুঃখের অতীত অবস্থা। এখানে হাইডেগার বলছেন যে এই যে মৃত্যুর, আমার যে মধ্যে মৃত্যুর যে আশঙ্কাটা কাজ করে, সেটা কিন্তু দুঃখ নয়, ভয় নয়। Heidegger is very precise. His description of death is very, very precise. খুব নির্দিষ্ট করে বলছেন। কারণ মানে দুঃখের ক্ষেত্রে হাইডেগার বলছেন যে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে একটা কোনো ঘটনা, একটা কোনো বস্তু, তার থেকে বিচ্যুতি, তার থেকে সরে আসা, তার থেকে এলিয়েনেশন, এবং সেগুলো বহির্জীবনে হতে পারে, বস্তুগত জীবনে হতে পারে। এবং ভয়টাও কিন্তু বস্তুগত ভাবে, অর্থাৎ আমার সাপের থেকে ভয়, আমার সমুদ্রে ভয়, আমার অমুকে ভয়, এই যে ভয়, ফিয়ার সাইকোসিস, এইটা কিন্তু কোনো একটা
বস্তুকে অবলম্বন করে আমার ভয় তৈরি হয়। কিন্তু উদ্বেগ এই রকমের কিন্তু কোনো অবস্থা নয়। উদ্বেগ ভয় নয়, উদ্বেগ দুঃখ নয়, মৃত্যুর উদ্বেগ। এবং এইটা কিন্তু কোনো বাইরের বস্তুকে অবলম্বন করে তৈরি হয় না, বাইরের বস্তুকে আশ্রয় করে তৈরি হয় না। এটা হচ্ছে হাইডেগার বলবেন আমার ওন মোস্ট পসিবিলিটি, একান্তভাবে আমার নিজের সম্ভাবনা। এবং হাইডেগার বলছেন যে when I think that nobody can die for me, আমার হয়ে কেউ মারা যেতে পারে না, এইখানেই আমিত্বের যে পূর্ণতম বিকাশ, পূর্ণতম অধিষ্ঠান আমি লক্ষ্য করছি। যখন আমি এই মৃত্যু চেতনার মধ্যে দিয়ে, যেখানে আমি মনে করি যে আমার মৃত্যুটা একান্তভাবেই আমার, নোবডি ক্যান ডাই ফর মি, এই কংক্রিট মুড, এটাকে স্টিমাং বলছেন তিনি, সব থেকে কি বলবো মূর্ত যে ভাব বা অবস্থার মধ্যে আমরা থাকি, সেই মূর্ত বা ভাব বা অবস্থা হচ্ছে এই মৃত্যুর উদ্বেগ। এবং সেটা নিছক কোনো মানসিক অবস্থা নয়, কিন্তু শারীরিক মানসিক অবস্থা, যেটা আমরা জীবনানন্দের মধ্যে দেখেছি যে এইটা আমার নিছক কোনো মানসিক অবস্থা নয়, এটা কিন্তু আমার ভাবটা হচ্ছে আমার শরীরের, মানে সেখানে শরীরও বাদ নেই। এই যে মৃত্যুর উদ্বেগে দীর্ণ যে আমার উদ্বেগময় অবস্থা, ভাব, যে ফেজ অবস্থা, সেই অবস্থাটা আমার শুধু মনের অবস্থা নয়, এইটা হাইডেগারের মতে আমার দেহ মন একটা একটা সম্মিলিত একটা অবস্থা। এখানে দেহ কিন্তু বাদ নয়, কারণ দেহের পরিসমাপ্তির চিন্তা আমার মধ্যে থাকছে, দেহ বোধ থাকছে, দেহ সেখানে বাদ যাচ্ছে না। এবং এই উদ্বেগটা আমার দেহের মধ্যে দিয়েও সঞ্চারিত হচ্ছে, দেহ সেখানে ভিন্নভাবে রেসপন্ড করে, প্রতিক্রিয়া জানায় যখন আমি এই উদ্বেগের মধ্যে থাকি, এই মুডের মধ্যে থাকি। এবং শরীর যে ভাবে বিভিন্ন অবস্থা শরীর অবলম্বন করতে পারে, শুধু মনের অবস্থা নয়, সেটা আমরা বৈষ্ণব পদাবলীর মধ্যেও কিন্তু পাই। বহু পদের মধ্যে আছে যেখানে শুধু শরীরের অবস্থা দেখে, শরীরের ভাব দেখে আমরা চিহ্নিত করতে পারি সে আসলে কোন অবস্থার মধ্যে রয়েছে, শরীর প্রকাশ করে। তো এই মৃত্যুর উদ্বেগ কিন্তু একটা ভীষণভাবে শরীরী অবস্থা, কোন শরীর নিরপেক্ষ অবস্থা নয়। আমি কথায় পরে ছোট করে আসবো। এখন হাইডেগার বলছেন যে শেষ পর্যন্ত এই রকম একটা অবস্থা তাহলে যখন আসছে, এই ক্লান্তিকর অবস্থা, এবং এই অবস্থার কথা শুধু হাইডেগার নয়, এটা কিন্তু বহুজন কামুর আলোচনাতে এসছে, নাটকে এসছে, আমার সেই যাওয়ার অতটা সময় নেই, বহু আলোচনা হতে পারে। কিন্তু হাইডেগার শেষ পর্যন্ত এখানে বলবেন যে মৃত্যুর উদ্বেগের মধ্যে দিয়ে আসলে ব্যক্তিক অস্তিত্বের একটা সম্পূর্ণতার বোধ তৈরি হয়। অর্থাৎ এখানে মৃত্যু ঠিক জীবনের বিপ্রতীপে নয়, এখানে আসলে মৃত্যুর মধ্যে দিয়ে জীবনের সম্পূর্ণতার পাঠ আমি নিতে শিখছি বা আমার হচ্ছে। এই যে না থাকা বা না হওয়ার যে বোধ, আন্ডারস্ট্যান্ডিং অফ নন বিং, এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ নন বিং, এইটা জুড়ে আছে থাকা বা হওয়া এই বোধের সঙ্গে। হ্যাঁ, কেমন লাইবনিজ একসময় বলেছিলেন যে অমরত্ব মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে, অন্তত তার মধ্যে কোনো স্ববিরোধিতা নেই। হ্যাঁ, অর্থাৎ আমি যতদিন বেঁচে থাকছি, লুক্রেসিয়াস রোমান কবি তিনি বলেছিলেন যে আমার তো আসলে বেঁচে থাকার অভিজ্ঞতাটাই হয়, আমার তো মৃত্যুর জ্ঞান হয় না। অতএব আমি আসলে আমার অমরত্বের বোধটাই হয়, আমার আসলে মৃত্যুহীনতার জ্ঞানটাই হয়, আমার মৃত্যুর জ্ঞানটা হয় না। কিন্তু যেটা হয়, হাইডেগার বলছেন যে জীবন সম্পর্কে এই যে মৃত্যুর উদ্বেগটা আমার মধ্যে কাজ করে, এইটা যে মানুষ যে মারা যাবেই এবং আমি যে মারা যাবই, শেষ পর্যন্ত এই বিং টুয়ার্ডস ডেথ, আমি আসলে বিং টুয়ার্ডস ডেথ, এইটা আমাকে একটা পরিপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে। এবং শেষ পর্যন্ত এই আবশ্যিক সম্ভাবনাকে যদি আমি স্বীকার করে নিতে পারি, তাহলে শেষ পর্যন্ত আমি হয়তো এই জীবনের এক সম্পূর্ণতার পাঠ গ্রহণ করতে পারি। শেষ পর্যন্ত কোথাও হয়তো একটা রাবীন্দ্রিক
একটা ভাবনায় হয়তো গিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে বলে আমাদের মনে হতে পারে। আসলে এই যে বাস্তবায়িত হওয়া বা না হওয়ার বাইরেও সম্ভাবনার একটা অর্থ আছে। সম্ভাবনা শুধুমাত্র যা বকেয়া বা যা হয়নি তা নয়, সম্ভাবনার আরেকটা অর্থ হচ্ছে স্বাধীনতা। অর্থাৎ মৃত্যু এখানে নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত সম্ভাবনা, কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত সম্ভাবনা যেমন মৃত্যু, তাকে কাঙ্ক্ষিত করে তোলা, তাকে কাঙ্ক্ষিত করে তোলা মানে আত্মহনন নয়, বরং তাকে কাঙ্ক্ষিত করে তোলা মানে আসলে স্বাধীনতার সেই ওপেননেস বা মুক্ত বোধের সেই আলোতে গিয়ে নিজেকে দাঁড় করানো, যেখানে সহজে আমি মৃত্যুকে চাইতে পারি। এবার কঠিন কাজ, কিন্তু এইভাবে এইভাবে সম্ভাবনার একটা ইঙ্গিত হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা হচ্ছে আমার যে আবশ্যিক সম্ভাবনা তাকে সহজে চাইতে পারা, সেই সেই যে লাইট অফ বিং, সেই যে লাইট অফ ওপেননেস, যেখানে ভবিষ্যতের ঘটনা হিসেবে মৃত্যু অনেকটাই গৌণ হয়ে পড়ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন আসলে মৃত্যু চেতনা আমাদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে, অনাসক্তি তৈরি করতে পারে। হাইডেগার শেষ পর্যন্ত এইরকম একটা অনাসক্তির জায়গায় গিয়ে আমাদের দাঁড় করাচ্ছে। আমি খুব বেশি হাইডেগারে যাব না, আমি চলে আসছি জীবনানন্দে। জীবনানন্দের ক্ষেত্রে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে খুব সময় এগিয়ে যাচ্ছে। জীবনানন্দের তিনি মূলত কবি, আমি জানি যে আমি জীবনানন্দকে আনতে চেয়েছি, এবং জীবনানন্দের একটি বিখ্যাত লেখা হচ্ছে কবিতার কথা। পড়লে স্তম্ভিত হতে হয় যে এই বইটি হয়তো বহু মানুষ পড়েননি, অনেকেই পড়েননি হয়তো এই কবিতার কথা। আমরা শুধু জীবনানন্দকে তার বনলতা সেন, রূপসী বাংলা, আর তিনি জীবনে কত কষ্ট পেয়েছেন, হাওড়া গার্লস কলেজে পড়িয়েছেন, এইটুকুই শুধু চিনি। যেরকম হাইডেগার বলতে গেলে আমরা শুধু হিটলারের প্রসঙ্গ আনি এবং হান্না আরেন্ড এবং তার চিঠিপত্রের আদান প্রদান এইটুকু নিয়েই ভাবি। জীবনানন্দের ক্ষেত্রেও অনেকে বলেছেন অচরিতার্থ প্রেমের কবি জীবনানন্দকে, কিন্তু জীবনানন্দের কবিতার মধ্যে, তার কাব্যের মধ্যে যে দার্শনিকতা রয়েছে, যে দর্শন বোধ রয়েছে, শুধু একটা দিক আমি ইঙ্গিত করছি আজকে মৃত্যুর কথা নিয়ে, সেইটা পড়লে, সেইটা জানলে আমাদের অত্যন্ত আশ্চর্য হতে হয়। এবং ধূসর পাণ্ডুলিপি থেকে শুরু করে রূপসী বাংলা অব্দি বহু লেখার মধ্যে জীবনানন্দের এই মৃত্যু চেতনার আমরা পরিচয় পাই। এখন এটা ঠিক যে জীবনানন্দ কিন্তু হাইডেগারের মতো ওই বিশ্বযুদ্ধগুলো, ওই রাজনৈতিক পরিস্থিতি, ওই যে মানুষের অবমানবায়ন, ওই যে শ্রমের পণ্যায়ন এবং মানুষের যে বিযুক্তি, বিচ্যুতি, এলিয়েনেশন, যে এলিয়েনেশনের কথা মার্কস অনেকদিন আগে বলেছিলেন, কিন্তু এখানে মানুষের সবিচ্ছিন্নতা, অর্থাৎ মানুষ নিজের থেকে নিজে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং তার যে এক খণ্ডিত জীবন বোধ, ফ্র্যাগমেন্টেড কনসিয়াসনেস, যে খণ্ডিত চৈতন্য, এই খণ্ডিত চৈতন্যের আভাস, ইঙ্গিত আমরা জীবনানন্দের মধ্যে পাচ্ছি। এবং কোথাও কোথাও যেন জীবনানন্দের কাব্যে এই খণ্ডিত আমি এইভাবে বলতে চাইছি, এই খণ্ডিত চৈতন্যের একটা কি বলবো, খণ্ডিত চৈতন্যের বিরুদ্ধে বা খণ্ডিত চৈতন্যকে অতিক্রম করে এই চৈতন্যকে সম্পূর্ণ করার এক অখণ্ড চৈতন্যের বোধ জীবনানন্দের মধ্যে তৈরি হচ্ছে মৃত্যু চেতনার মধ্যে দিয়ে। আমি এইভাবে বুঝতে চাইছি যে এই যে ফ্র্যাগমেন্টেড কনসিয়াসনেস মানুষের, সেই ফ্র্যাগমেন্টেড কনসিয়াসনেস এর কথা মার্কস বলেছেন। গ্রামসি নতুন করে হেজিমনির আলোচনা করতে গিয়ে বলছেন, সার্ত্রে বলছেন, তারপরে হচ্ছে অস্তিবাদী বিভিন্ন লেখার মধ্যে সেগুলো এসছে, এই ফ্র্যাগমেন্টেড কনসিয়াসনেস এর কথা সার্ত্রের বহু নাটকের মধ্যে এসছে। এবং এই যে খণ্ডিত চৈতন্য, এবং এটা শুধু আর তখন কোনো প্রলেতারিয়েতের খণ্ডিত চৈতন্য থাকছে না, এই খণ্ডিত চৈতন্য মানুষের, শ্রেণী, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষের খণ্ডিত চৈতন্য। তার মোকাবিলায় যেন মৃত্যু চৈতন্য জীবনানন্দের কাব্যে
এক নতুন ভাবনা নিয়ে তৈরি হচ্ছে, যার ইঙ্গিত আমি কিছুটা দেওয়ার চেষ্টা করব এবং খুব সংক্ষেপে বলে আমি তারপরে আমার কয়েকটি কথা বলে শেষ করব। এখন জীবনানন্দের বহু লেখার মধ্যে ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতটি তারা তিমির, রূপসী বাংলা জুড়ে আছে মৃত্যু চেতনার কথা। আমরা শুধু এটা জানি যে জীবনানন্দ জীবনের যে নীতি, সেই নীতিকে, এই যে নন বিং আমি যেটা বলতে চাইছিলাম, এই নীতিকে বুঝছেন আরো গভীরে গিয়ে। এবং যে শব্দটা জীবনানন্দ সম্বন্ধে আমরা সকলেই জানি, আমি সেখান থেকেই শুরু করছি। বিপন্ন বিস্ময়, 8 বছর আগের একদিন কবিতা ধূসর পাণ্ডুলিপির, সেই বিপন্ন বিস্ময়ের মধ্যে দিয়ে জীবনানন্দ নীতিকে এক ভিন্নভাবে তুলে ধরছেন, এক নন বিংকে এক ভিন্নভাবে তুলে ধরছেন। আমাদের যাবতীয় যাপনের ক্লান্তি, আমাদের অসঙ্গতি, আমাদের অনিশ্চয়তা, আমাদের পরম বা অ্যাবসলিউটকে পাওয়ার চেষ্টা থেকে হতাশা, এবং আমাদের জীবনে সহজ থাকতে না পারার বিষণ্ণতা তাকে এক ভিন্নতর আত্মোপলব্ধির জগতে নিয়ে যাচ্ছে। এবং স্বাধীনতা, সব থেকে বড় কথা, যেটা অস্তিত্বের দর্শনের একটা বড় কথা, আমরা বলি যে অন্টোলজিক্যালি, সত্তাগত দিক থেকে আমি তো স্বাধীন। সার্ত্রের সেই বিখ্যাত কথা, ম্যান ইজ কন্ডেমড টু বি ফ্রি। মানুষ স্বাধীনতায় দণ্ডিত। তার ফ্রিডম অফ ইন্টেনশন, তার অভিপ্রায়ের স্বাধীনতা, তার ফ্রিডম অফ চয়েস, তার নির্বাচনের স্বাধীনতা। মানুষ স্বাধীন না হয়ে পারে না যেন, এরকম কথা সার্ত্রে বলছেন। এই স্বাধীনতা, এই মানুষের স্বাধীনতা এবং প্রেম শেষ পর্যন্ত, তার স্বাধীনতা এবং ভালোবাসা শেষ পর্যন্ত পরিণতি পাচ্ছে না, শত চেষ্টা সত্ত্বেও। এবং এই ক্লান্তি, এই অসঙ্গতি, এই অনিশ্চয়তা একটা দুঃসময়ের রূপ যেন ধারণ করছে, এবং একটা বিকৃত, একটা বিচ্যুত, ভাঙাচোরা সমাজ, সময়, জীবন এর কথা উঠে আসছে জীবনানন্দের কবিতায়। ঠিক টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড যে কাব্য, তার মধ্যে যেভাবে উঠে এসছে, অর্থাৎ যেমন মানে এরকম একটা সময়, আমি অতটাই যাচ্ছি না, সুধীন্দ্রনাথের কবিতা এসছে, এবং একটা খুব চমৎকার লাইন, খুব সহজ লাইন, প্রণবেন্দু দাশগুপ্তের যে লেখা, এই নীতিকে প্রকাশ করছেন। এই যে স্বাধীনতা এবং ভালোবাসার যে নন বিং, তার যে নীতি, যে মানুষকে কেঁপে উঠতে দেখে অন্য মানুষ স্থির থাকে, অথবা মানুষ পারে না, এক জায়গায় এসে স্পষ্ট ভেঙে পড়ে, অথবা মানুষ যে চেষ্টা করে এই কথা অন্য মানুষ মেনে নেয়, জিজ্ঞাসা চিহ্ন। তাই যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, মানুষ কি ভালো আছে? যতটা থাকলে ভালো অন্ধকারে একা একা থাকা যায়, ততটা ভালো কি? এখন জীবনানন্দ অনেক আগেই এই প্রশ্ন তুলছেন সময়ের কাছে কবিতায়। তবুও কোথায় সেই অনির্বচনীয় স্বপনের সফলতা, নবীনতা, শুভ্র মানবিকতার ভোর? এই শুভ্র মানবিকতার ভোর লক্ষ্য করার বিষয়। শুভ্র মানবিকতার ভোর, একটা সেই এমন একটা সকাল, এমন একটা সময় যেখানে মানবিকতা বিপন্ন হবে না, মানবিকতা আর আর মানে কি বলবো, তার ক্ষয় হবে না, এরকম একটা সকালের কথা জীবনানন্দ ইঙ্গিত দিচ্ছে। এখন এই পথ ধরে, এই অবস্থা ধরেই মৃত্যুর কথা জীবনানন্দের কাব্যে আসছে। এবং জীবনানন্দের কাব্যের মধ্যে আমি অন্তত এইটা নিয়ে ভাবতে গিয়ে আমি দেখছিলাম যে অন্তত পক্ষে আমি দেখতে পাচ্ছিলাম যে মৃত্যু চেতনার 3টে পর্যায় জীবনানন্দের কাব্যের মধ্যে রয়েছে। প্রথম যে পর্যায় না বলে আমি বলবো মৃত্যু চেতনার 3টে স্তর, মৃত্যু চেতনার 3টে স্তর, এটা বলাই ভালো। মানে 3 levels, 3 spheres of death consciousness, 3টে স্তর। প্রথম যে স্তরটা, অস্তিবাদী দার্শনিকরা যেরকম বলছেন, হাইডেগার যেরকম বলছেন, যে মৃত্যু হচ্ছে আমার যে সম্ভাবনা তার একান্ত সর্বনাশ, এবং সেখানে মিশে আছে প্রকট শরীর চেতনা।
অর্থাৎ যে ছন্দে, যে গতিতে, যে কর্মে আমরা চলছি, নিবিষ্ট থাকছি, তার সার্বিক পতনের কথা ভেবে, অর্থাৎ ওই যে একটা অ্যাকিউট সেন্স অফ ফাইনিটিউড, অর্থাৎ এগুলোর শেষ, সমাপ্তি, এবং সেটা অনিবার্য, এবং সেটা একান্তভাবে আমার, অন্য কারণ নয়, এইটা কিন্তু আমারই হবে, এবং এটা কোনো স্বপ্ন নয়, এর মধ্যে কোনো শান্তি নেই, এর মধ্যে কোনো সান্ত্বনা নেই, এটা এতটাই কংক্রিট, এটা এতটাই সত্য। এখন আমাদের শরীরের সমস্ত জাগতিক উদযাপনের কেন্দ্র, আমাদের স্বাধীন ক্রিয়ার উৎস, এই শরীরের চরম পরাজয়ের কথা ভেবেও এক গভীর শূন্যতা তৈরি হয়, যার সত্যতা অনস্বীকার্য। এবং জীবনানন্দ তার কবিতায় বলছেন যে শিশুর মুখের গন্ধ, ঘাস, রোদ, মাছরাঙা, নক্ষত্র, আকাশ, কবি নিবিড়ভাবে অনুভব করছেন, এবং বলছেন যে ভালোবেসে ধানের গুচ্ছের ওপরে হাত রেখেছেন, সন্ধ্যায় কাকের মতো আকাঙ্ক্ষায় ঘরে ফিরতে চেয়েছেন। নতুন নতুন মুহূর্ত সৃষ্টি হচ্ছে আমাদের জীবনে, উদযাপন হচ্ছে, কিন্তু এই সমস্ত উদযাপনের পাশাপাশি সমান্তরাল ভাবে, একেবারে পাশাপাশি জেগে থাকছে যে শব্দটা আমি আমার শিরোনামে ব্যবহার করেছি, মৃত্যুর ধূসর মুখ। হাইডেগারও কিন্তু বলছেন যে ওই যে বিং টুয়ার্ডস ডেথ, মৃত্যুর ধূসর মুখ, প্রত্যেকটা নতুন অনুভবের সঙ্গে মিশে থাকছে মৃত্যুর হিমেল স্পর্শ। এবং এবং অনেক কবিতায় তিনি বলছেন, দেখেছি সবুজ পাতা অঘ্রাণের অন্ধকারে হয়েছে হলুদ, আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর, জানি না কি আহা সব রাঙা কামনার শিয়রে, যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ। একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল, সোনা ছিল যাহা, নিরুত্তর শান্তি পায়, যেন কোন মায়াবীর প্রয়োজনে লাগে। একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল, হাইডেগার যেটা বলছেন, একদিকে আমি হয়ে গেলাম প্রচন্ড ভাবে বাস্তব, কংক্রিট এক শরীরই আমি একদিকে হয়ে গেলাম, আরেকদিকে পুরো ইউনিভার্স, প্রপঞ্চ, যেখানে ওই সবকিছু ছিল, ওই উদযাপন, নতুন নতুন অনুভব, সবকিছু ছিল। এটা হাইডেগারের লেখার মধ্যেও আছে, যেটা নিয়ে একসময় জেন মোহান্তি বলছেন যে একটা মেটাফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, একটা অধিবিদ্যক বোধ হাইডেগারের মধ্যেও শেষ পর্যন্ত তৈরি হচ্ছে, যে একদিকে ওই বিশ্ব প্রপঞ্চ, ওই যে ইউনিভার্স, সেটা একদিকে হয়ে গেল, আরেক দিকে এই ভাঙা চোরা, নৈরাশ্যে ভরা এক শরীরই আমি আরেক দিকে হয়ে গেলাম। এই যে একটা অর্থহীনতা, এই যে বিচ্যুতি, চূড়ান্ত বিচ্যুতি, বিচ্ছেদ, এই বিচ্ছেদের কথা কিন্তু জীবনানন্দের কবিতার মধ্যে কিন্তু উঠে আসছে, বহু কবিতার মধ্যে আছে। আমি এইটা আর খুব বেশি দীর্ঘায়িত করব না, অনেক লেখার মধ্যে আছে। সেইটা মানে হাইডেগারের অস্তিত্বের দর্শনে মৃত্যু সম্পর্কে যাবতীয় আলোচনার কেন্দ্র হলো অন্টোলজি, যেটা আমি বললাম, যে ব্যক্তি সত্তার প্রাত্যহিক যাপন, তার হয়ে ওঠা, তার সম্ভাবনার অভিক্ষেপণ। অন্যদিকে জীবনানন্দের কাব্যে ব্যক্তি মানুষের জীবনের নানা অসঙ্গতি, অনিশ্চয়তাকে কেন্দ্র করে যে বিপন্নতা, যার সঙ্গে ব্যক্তির যাপন হয়ে ওঠার সম্পর্ক রয়েছে, তার পরিপ্রেক্ষিতে ব্যক্তির বোধকে কেন্দ্র করে গড়ে উঠছে মৃত্যু চেতনা, তেমনি তার সঙ্গে যুগ যন্ত্রণা, সময়ের যন্ত্রণা, যেটা আমি বারবার বলছি টি.এস. এলিয়টের লেখার মতো উঠে আসছে। যুগ যন্ত্রণা থেকে উদ্ভূত যে ক্ষয়িষ্ণু জীবনের বিষণ্ণতা, যে অর্থহীনতাকে কেন্দ্র করে মৃত্যু ভাবনার প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবং জীবনানন্দ তাকে নিয়ে বহু চিত্রকল্প ব্যবহার করেছেন কবিতার মধ্যে, যে প্রথম ফসল গেছে ঘরে, হেমন্তের মাঠে মাঠে ঝরে শুধু শিশিরের জল, অঘ্রাণের নদীটির শ্বাসে হিম হয়ে আসে, বাঁশ পাতা, মরা ঘাস, আকাশের তারা, বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা। এই যে বরফের মতো চাঁদ ফোয়ারা ঢালছে, এই যে মৃত্যুর ইঙ্গিত। এবং কবি যেন সমস্ত মোহ আর চাঞ্চল্যের ঊর্ধ্বে উঠে একটা ব্যাপ্ত নিয়মকে অনুভব করতে চাইছেন, বুঝতে পারছেন যে পূর্ণতার মধ্যেই থাকছে নীতির ইঙ্গিত, সৃষ্টির মধ্যেই থাকছে ক্ষয়ের সূচনা, যেটা বৌদ্ধ দর্শনে আমরা পাই, জীবনের মধ্যেই থাকছে মৃত্যুর ইঙ্গিত। এখানেই জীবনানন্দ হয়ে উঠছেন অস্তিবাদী। জীবনানন্দের কাব্যে মৃত্যু চেতনার দ্বিতীয় স্তরে দেখছি মৃত্যু হয়ে উঠছে কাঙ্ক্ষিত। ঠিক
তার উল্টো দিকে ডিজায়ারেবল। মৃত্যু এইটা সেই অর্থে আমরা হাইডেগারের মধ্যে ঠিক এইভাবে পাচ্ছি না। মৃত্যু হয়ে উঠছে ডিজায়ারেবল, কাঙ্ক্ষিত, স্নিগ্ধ, শান্ত। একদিকে মৃত্যু কিন্তু তার গভীর উদ্বেগ, শূন্যতা, নৈরাশ্য। অন্যদিকে সেই মৃত্যুই একটা সময় জীবনানন্দের কাছে পরম রমণীয় বলে মনে হচ্ছে। জীবনের প্রতি ভালোবাসা আর মৃত্যু বাসনা কখন যেন একটা সূত্রে গ্রথিত হয়ে যাচ্ছে জীবনানন্দের কাব্যের মধ্যে, কবিতার মধ্যে। কখনো ব্যক্তিগত জীবনের ক্লান্তি অথবা অনিশ্চয়তা, কখনো কোনো এক কুশ্রী যান্ত্রিক রাজনৈতিক সভ্যতা দিশেহারা কবি মানুষকে যেন ধীরে ধীরে মৃত্যু প্রেমিক করে তুলছে। এবং প্রেম কবিতা, জীবনানন্দের কবিতার প্রেম, একটা লাইন, সাংঘাতিক লাইন, সেই কবিতাটার নাম হচ্ছে প্রেম। তার মধ্যে জীবনানন্দ লিখছেন, ক্লান্তির পরে ঘুম, মৃত্যুর মতন শান্তি চাই। প্রশ্ন হচ্ছে ক্লান্তি কেন? তার উত্তর তিনি 8 বছর আগের একদিন কবিতায় দিয়েছেন ধূসর পাণ্ডুলিপিতে, যেখানে সেই মানুষটির কথা বলছেন যার জীবনে সমস্ত কিছু ছিল যা যা তাকে সুখ দিতে পারে, অর্থ, কীর্তি, যশ, সচ্ছলতা, প্রেম, সবকিছু। কিন্তু এই প্রাত্যহিকতার সমস্ত স্থূল প্রাপ্তিও তাকে যেন সেই শান্তিটা, সেই স্বস্তিটা দিতে পারছে না। ওই যে বিপন্ন বিস্ময়, তার বিস্ময় যে বিপন্ন হয়েছে, এই টেরটা, এই বোধটা তার মধ্যে তৈরি হয়েছে, চারিয়ে গেছে। তার ফলে হয়তো এই বিপন্নতার ঊর্ধ্বে মৃত্যু হয়তো তাকে নিয়ে যেতে পারে। কবিতায় দেখানো হয়েছে আত্মহনন ঠিকই, কিন্তু এটা এক ধরনের থট এক্সপেরিমেন্টও হতে পারে যে মৃত্যুকে আমরা সেইভাবে দেখতে পারি যে শেষ পর্যন্ত জীবনের, ওই যে কথাটা বলছিলাম যে একেবারে জীবনের নীতি মানি মৃত্যু এই অর্থে নয়। কারণ প্রাত্যহিকতার চেনা ছকে বাঁধা আমাদের যে জীবন, এবং তার মধ্যে স্থূল প্রাপ্তি অপ্রাপ্তির যে হিসেব নিকেশ, অথবা কোনো মহৎ জীবন তৃষ্ণার কোনো অসার্থকতা, স্বাধীনতার অপ্রাপ্তি, অসহনীয়তা, এইগুলো জীবনকে, তার বিস্ময়বোধকে হয়তো বিপন্ন করে তুলেছিল, যা হয়তো অন্য অনেককে বিচলিত করে না, কিন্তু তাকে করেছিল। ওই যে ব্যক্তির কথা বলা হচ্ছে, বা কখন যে কাকে বিচলিত করবে সেটা পূর্ব নির্ধারিত নয়। কারণ অস্তিবাদ মানুষের কোনো ইউনিভার্সাল হিউম্যান নেচার, পূর্ব নির্ধারিত মানব সত্তা, এটা মানে না। ফলে সেই জন্য সে বলছেন জীবনানন্দ, এই ঘুম চেয়েছিল বুঝি, কোনোদিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার অবিরাম ভার সহিবে না আর। এখন এই যে মৃত্যু অভিমুখীনতা এখানে, অর্থাৎ আমাদের যে লিভিং কনসিয়াসনেস ছাত্রী যেটাকে বলছেন, আমাদের যে ক্রিয়াশীল চৈতন্য স্বতঃস্ফূর্ত, এই মৃত্যু অভিমুখীনতার দার্শনিক উপস্থাপনা দেখছি জীবনানন্দের এই জীবন কবিতার মধ্যে, যেখানে যখন বেঁচে থাকা গাঢ় বেদনার, যেটা বললাম, সহজ জীবন যখন দূরতম পথ, চরম নিঃসঙ্গতা নৈরাশ্য যখন চেপে ধরে, অথবা ওই ব্যক্তির মতো যখন কেউ প্রতিদিনের বাঁধা ধরা ছকের যাপনের আরোপিত, কারণ আমরা ভেবে দেখলে, মানে অস্তিবাদী ভাবনার জায়গা থেকে যদি দেখি, আমরা যে জীবনটাকে যাপন করি এই রকমটা আমরা দেখতেই পারি, বা এইরকম ভাবাটা অমূলক বা অস্বাভাবিক নয়। একটু ভেবে দেখলে যে আমরা যে ছকে বাঁধা জীবন যাপন করি, আমরা যে হিসেব নিকেশের জীবন যাপন করি প্রাত্যহিক, সেটা কিন্তু অনেকটাই আরোপিত, আধুনিক সভ্যতা আরোপিত, আধুনিক রাজনীতি আরোপিত, আধুনিক যন্ত্র দুনিয়ার দ্বারা আরোপিত। যেভাবেই হোক না কেন, এই যে আরোপিত যে কাঠামো, ইম্পোজ যে স্ট্রাকচার, তার বাইরে একটা বেঁচে থাকার অবকাশ বা অনুমতি আমরা কিন্তু পাই না। ফুকো বলছেন না, সেই সার্ভিলেন্স, প্যানঅপটিকন, সেই সার্ভেলেন্সের মধ্যে আমরা সবসময় রয়েছি। সার্ভেলেন্সের আঙ্গিক, তার ধাঁচ যুগে যুগে বদলেছে, কিন্তু সার্ভেলেন্স থাকে আমাদের উপরে। অথবা যখন কোনো এক মহৎ জীবন বোধ সমাজ প্রদত্ত সুখী জীবনের উপকরণগুলির মধ্যে কোনো আশ্রয় খুঁজে পায় না, তখন কি হয়? আরোপিত এই কাঠামো বা এই মহৎ জীবন বোধ যখন সুখী জীবনের উপকরণগুলোর মধ্যে আশ্রয় খুঁজে পাচ্ছে না, তখন আসলে তো আমার স্বাধীনতা বিপন্ন হয়, তখন আসলে আমাদের ভালোবাসা বিপন্ন হয়, তখন
ব্যক্তি মানুষের কাছে ওই মানুষটির মতো মৃত্যু শান্তির বার্তা নিয়ে আসে। তখন মৃত্যুর মধ্যে দিয়ে জীবনকে দেখার এক ভিন্ন দর্শন হয়তো গড়ে ওঠে। এখন এইখানে একটা আত্ম অতিক্রমণের একটা পথ যেন জীবনানন্দ দেখছেন, এবং এইখানে তিনি বলতে পারছেন জীবনের চেয়ে সুস্থ মানুষের নিভৃত মরণ। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, এই দাসত্ব, এই যে অন্ধকার, এই যে আরোপিত কাঠামো, তার তুলনায় যেন, মানে আমার চিন্তার জায়গাটা হচ্ছে তার তুলনায় যেন মৃত্যু কাঙ্ক্ষিত হতে পারে। এই আরোপিত কাঠামোর বাইরে যাওয়ার একটা অবকাশ যেন মৃত্যু দিতে পারে। অর্থাৎ এখানে মৃত্যু আর সেই ভয়ঙ্করী নয়, মৃত্যু আর এখানে ওই রকম বিভৎস নয়, মৃত্যু তখন অনেক বেশি শান্ত। শেষ যে কথাটা, স্তরটা, এখানে আরো অনেক কথা ছিল, আমি যাচ্ছি না। এটাই শেষ নয়। আমি বলেছিলাম শেষ পর্যন্ত জীবনানন্দ কোথাও একটা নির্বেদে গিয়ে পৌঁছচ্ছেন। জীবনানন্দের কাব্যে মৃত্যু চেতনার তৃতীয় একটা স্তর আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে মৃত্যু চেতনার মধ্যে দিয়ে প্রথম স্তরে মৃত্যু একেবারে, যেটা আমি বললাম, নৈরাশ্য, বিভৎস, ভয়ঙ্কর, তার সেটি আমাদের অন্ধকার ছাড়া কিছু দেয় না, এবং এমন একটা মৃত্যু, এমন একটা উদ্বেগ আমাদের মধ্যে তৈরি করে, যেটা হাইডেগার বলছেন, যেটা আমাদের একটা চূড়ান্ত অর্থহীনতা, নৈরাশ্যের মধ্যে নিয়ে গিয়ে ফেলে। সব রাঙা কামনার শিওরে মৃত্যু জেগে থাকছে, এরকম একটা জায়গায় আমাকে নিয়ে গিয়ে ফেলছে। দ্বিতীয় স্তরে মৃত্যু যেন আমার কাছে কাঙ্ক্ষিত হয়ে উঠছে, মৃত্যুর দর্শন যেন এইরকম হচ্ছে যে আমার যাবতীয় বিপন্নতা, যে বিপন্নতা তৈরি হচ্ছে আমার বিস্ময় বিপন্ন হওয়ার ফলে, আমার স্বাধীনতা, আমার যুগ, আমার সময়, আমার প্রেক্ষিত, আমাকে যে আরোপিত কাঠামো, ছক এর মধ্যে নিক্ষেপ করছে, সেই নিক্ষিপ্ত অবস্থা থেকে বেরিয়ে আসার একটা দর্শন যেন মৃত্যুর দর্শন হয়ে উঠছে। আর তৃতীয় স্তরে এখান থেকেও এই মৃত্যু চেতনা শেষ পর্যন্ত যেন এক সুগভীর নিসর্গ চেতনার সঙ্গে যুক্ত হচ্ছে। এখন মৃত্যুর আস্বাদে লালিত হওয়ার অর্থ নিছক আত্মহনন নয়, আমি যেটা বলতে চাইছিলাম, বরং যে মৃত্যু অনিবার্য, বরং যে মৃত্যু ধ্রুব সত্য হয়ে জেগে থাকছে, তা ব্যক্তি মানুষের কাছে ব্যক্তি তার বেঁচে থাকার সমস্ত ক্লান্তি আর বিপন্নতার মাঝে অনাকাঙ্ক্ষিত নয়, সেই বোধে জাগ্রত হওয়া। তাই সেই অন্য আলোর খোঁজে, অন্য বোধে জাগ্রত হওয়ার স্বপ্নে কবি মানুষ একসময় এই যে মৃত্যুমগ্নতা, অর্থাৎ মৃত্যুমগ্নতা আমার মধ্যে এলো, মৃত্যু ছিল নৈরাশ্যের, সেখান থেকে মৃত্যুমগ্নতায় আমি এলাম, মৃত্যু আর অনাকাঙ্ক্ষিত নয়, এক ভিন্ন দর্শন তৈরি হলো। এবার এই মৃত্যুমগ্নতা থেকে এক সময় আমরা পৌঁছে যাচ্ছি, বা কবি পৌঁছে দিচ্ছেন আমাদের এক প্রকৃতি মগ্নতায়, যে মগ্নতা আমরা রবীন্দ্রনাথের মধ্যেও পাই। বেঁচে থাকার নিরন্তর অস্থিরতা তাকে প্রকৃতির কাছে পৌঁছতে দিচ্ছিল না। অর্থাৎ ওই যে মৃত্যু একই সঙ্গে নিশ্চিত অনিশ্চিত না, মৃত্যু ধূসর, স্পষ্ট নয় আমার কাছে, মৃত্যু অনিবার্য, মৃত্যুকাল অনিশ্চিত, হাইডেগারও বলছেন। এই যে একটা অস্থিরতা, মৃত্যু মানেই সেই অস্থিরতা আমাকে কিন্তু প্রকৃতির কাছে পৌঁছতে দেয়নি। তারপরে মৃত্যু যখন আমার কাছে সহজভাবে ধরা দিল, সহজভাবে তাকে গ্রহণ করতে শেখার পাঠ আমি নিতে চাইলাম, চেষ্টা করলাম, সেই মৃত্যুমগ্নতা শেষ পর্যন্ত আমাকে শেষ, অর্থাৎ আগে আমি সেই প্রকৃতির কোমল স্পর্শ থেকে বঞ্চিত করে রেখেছিল সেই অস্থিরতা, এবং সেখান থেকে আমাকে কিন্তু ওই প্রকৃতি মগ্নতায় নিয়ে যাচ্ছে। মৃত্যুর স্থিরতা আর নীরবতার মধ্যে দিয়ে তিনি যেন সেই বিচ্ছিন্নতাকে অতিক্রম করে পৌঁছে যাচ্ছেন প্রকৃতির কাছে, যা সুন্দর এবং করুণ, যেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। কি অসাধারণ কবি দৃষ্টি, যে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর, যেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর। মৃত্যুর পাশাপাশি তিনি কোনো শুকনো মৃত ঘাস দেখছেন না, তখন আর মৃত ঘাস দেখছেন না, মরা ঘাস দেখছেন না, তিনি দেখছেন সবুজ ঘাস।
কোথাও আসিবে মৃত্যু, কোথাও সবুজ মৃদু ঘাস, আমারে রাখিবে ঠেকে, একদিন মৃত্যু এসে যদি দূর নক্ষত্রের তলে, অচেনা ঘাসের বুকে আমারে ঘুমায়ে যেতে বলে। এই যে মৃত্যু চেতনা, নিসর্গ চেতনা কি আশ্চর্য জাদু বলে যেন মিশে যাচ্ছে। অর্থাৎ মৃত্যু মগ্নতা আমাকে শেষ পর্যন্ত একেবারে আমার যে থ্রোননেস, আমি যে প্রকৃতি জাত, আমার যে প্রকৃতির সঙ্গে আমার যে একেবারে বিং ইন দ্য ওয়ার্ল্ড, হাইডেগারের ভাষায় বিং ইন দ্য নেচার, জীবনানন্দের ভাষায় সেই বিং ইন দ্য নেচারে, সেই বিং ইন দ্য নেচারকে আমি অনুভব করছি, আমার উপলব্ধিতে আসছে, আমার শরীর মন সেইভাবে সেই অবস্থায় সেই মুডে জারিত হচ্ছে। এবং জীবনানন্দ বলছেন, রূপসী বাংলায় এরকম বহু কবিতা আছে। ঘুমায় পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে, ঘুম আসে বাংলার তৃণ আমার বুকের নিচে চোখ বুঝে, বাংলার আমের পাতাতে কাঁচ পোকা ঘুমায়েছে, আমিও ঘুমায় রব তাহাদের সাথে, ঘুমাবো প্রাণের সাধে এই মাঠে এই ঘাসে। একটু বাদ দিয়ে, কতখানি রোদ মেঘ টের পাবো শুয়ে শুয়ে মরণের ঘোরে, যখন মৃত্যুর ঘুমে শুয়ে রব অন্ধকারে নক্ষত্রের নিচে, কাঁঠাল গাছের তলে হয়তোবা ধলেশ্বরী চিলাইয়ের পাশে, দিনমানে কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে, তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িয়াছে আমার বুকের পরে। এখানে মৃত্যু যেন ঠিক ওই স্বাভাবিক অর্থে মরণ নয়, এখানে মৃত্যু যেন জীবনের স্পর্শ নিয়ে আসছে। ওই যে বিং ইন দ্য নেচার, আই অ্যাম ইন দ্য নেচার, বিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সেই যে প্রাণীর স্পর্শ। এবং এইটা আমি বারবার বলছি, কিন্তু অরিন্দম চক্রবর্তী জীবনানন্দের একটি লেখায় চমৎকার শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, যে অন্তর্মুখ দেহবোধ। এই অন্তর্মুখ দেহবোধ অর্থাৎ আমার শরীর এক নতুন ভাবের, নতুন আনন্দের, নতুন ভাবে ওই যে প্রকৃতি মগ্নতা, বিং ইন দ্য নেচার, তার টের পাচ্ছে শরীর। আলাদা করে মন পাচ্ছে তা নয়, শরীর টের পাচ্ছে। এবং এই যে শরীর যে টের পাচ্ছে, একটা নতুন যেন সাবজেক্ট আমি হয়ে উঠছি, একটা নতুন যেন এক বিষয় তার উত্থান হচ্ছে বা অহংকার উত্থান হচ্ছে এর মধ্যে দিয়ে। সুতরাং সুতরাং এই যে তিনটে পর্যায়, যেখানে জীবনানন্দ বলছেন স্পষ্ট করে যে মৃত্যু, এবং হাইডেগার হন বা জীবনানন্দ, আমি শেষ করব আমার শেষ পর্বে এসে এই তিনটে পর্যায়ে আমি বললাম, হাইডেগার হন বা জীবনানন্দ, মৃত্যু ভাবনাটা কিন্তু এখানে মনে রাখতে হবে কোনো কি বলবো, কোনো মরবিড মাইন্ড বা রুগ্ন বিকৃত মানসিকতার প্রকাশ কিন্তু নয়। এখানে কোনো মরবিডিটি কোনো প্রশ্ন নেই। এখানে কিন্তু রয়েছে আসলেই কিন্তু জীবনের প্রতি ভালোবাসা, এখানে রয়েছে কিন্তু অস্তিত্বের প্রতি সযত্ন আগ্রহ। হাইডেগার যখন ডিজাইন থেকে কেয়ারের আলোচনায় যাচ্ছেন, টাইমের আলোচনা মানে অতীত বর্তমান ভবিষ্যৎ, সেখানে ভবিষ্যৎমুখীনতা ডিজাইনের প্রশ্ন, এবং সেই ভবিষ্যৎমুখীনতার কেন্দ্রে রয়েছে মৃত্যুমুখীনতা, বিং টুয়ার্ডস ডেথ। সুতরাং জীবনানন্দের মধ্যেও কিন্তু এই মৃত্যু কিন্তু শেষ পর্যন্ত, মৃত্যুর বোধ আমাকে কিন্তু ওই বিং ইন দ্য নেচারে নিয়ে গিয়ে ফেলছে, আমি প্রকৃতি মগ্নতার মধ্যে চলে যাচ্ছি। এবং হাইডেগারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে মৃত্যুর মধ্যে দিয়ে, যেটা আমি শুরুতে বললাম, জীবনের সম্পূর্ণতাকে আমি টের পাচ্ছি। মৃত্যু অভিমুখী সত্তার যাপন সেখানে উপেক্ষিত হচ্ছে না। জীবনানন্দের কাব্যেও কিন্তু জীবনের প্রতি যে প্রেম, জীবনের প্রতি যে ভালোবাসা, তাকে কেন্দ্র করে অস্তিত্বের সংকট এবং মৃত্যু ভাবনার বিভিন্ন পর্যায়ে মুহূর্ত তৈরি হচ্ছে তার কাব্যে। এবং তার কাব্যে প্রেম এবং মৃত্যু, প্রকৃতি চেতনা মৃত্যু, নিসর্গ চেতনা মৃত্যু, এগুলো একটা সময় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। প্রেমের ব্যর্থতা ও মহৎ জীবন তৃষ্ণার অচরিতার্থতা এবং স্বাধীনতার বিলোপ মৃত্যুকে করে তুলছে শান্তির আশ্রয়। মৃত্যু তো আসলে উদ্বিগ্ন করে, এটা ঠিক, আমাদের সাধারণভাবে সেটা কাঙ্ক্ষিত নয়। কবির কাছেও মৃত্যুর উদ্বেগ বাস্তব সত্য, এক অটল সত্য, যেটা বারবার বললাম। মানুষকে বেঁচে থাকতে হয়, চোখের আলোয় চোখের বাইরে দেখার জন্য আমাকে বেঁচে থাকতেই হয়। কিন্তু এতৎ সত্ত্বেও বিভিন্ন জায়গায় জীবনের প্রতি যে
কথাগুলো তারা বলছেন হাইডেগার বা 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 আহ, বা জীবনানন্দ, এটা তো নিছক আসক্তির কথা নয়। শেষ পর্যন্ত আমরা ওই নির্বেদে গিয়ে পৌঁছচ্ছি, মৃত্যুর সামনে দাঁড়িয়েও জীবনকে দেখা, মৃত্যু ভাবনার মধ্যে দিয়ে জীবনের সহজ মুহূর্তগুলোকে গভীরভাবে ছুঁয়ে যাওয়া, উপলব্ধি করতে পারা। সেই উপলব্ধির কথা আমরা জীবনানন্দের রূপসী বাংলার মধ্যে শেষ পর্যন্ত পাচ্ছি। আবার আমরা কিন্তু হাইডেগারের বিং অ্যান্ড টাইমের ওই দ্বিতীয় যে যে সেকেন্ড পার্ট, সেখানে কিন্তু পাচ্ছি। সুতরাং সুতরাং এখানে মনে রাখতে হবে যে একটা কথা, যে ব্যক্তিক অস্তিত্বের নিরিখে আমরা এই কথাগুলো বলতে চাইলাম জীবনানন্দের কাব্যের মধ্যে বা হাইডেগারের দর্শনের মধ্যে। এবং এটা ঠিক যে সবসময় মৃত্যু মানে তো দৈহিক মৃত্যু নয়, কখনো কখনো তো, যেটা আমি বলছিলাম শুরুর দিকে, যে মৃত্যু না আসলেও মানুষের বাঁচা ফুরিয়ে যেতে পারে। এবং এই অবস্থাকে মোকাবিলা করার একটা জুৎসই উত্তর বোধ জীবনানন্দের কাব্য দর্শনে বা হাইডেগারের দর্শনে আছে। সেই দর্শনের গভীরতা হচ্ছে ওই যে বললাম, যে মৃত্যুবোধের মধ্যে দিয়ে জীবনকে দেখতে শেখা এবং বেঁচে থাকতে থাকতেই মৃত্যুকে বুঝে নেওয়া, সহজে স্বীকার করে নেওয়া, এবং জীবনের বাইরে যে মৃত্যু নয় বরং জীবনের মধ্যেই, এবং এই মৃত্যুমগ্নতা থেকে আমি যে আসলে যা ওই যে অপরত্বের সঙ্গে আমার যে সম্পর্ক বা পরত্বে, যার পরকীকরণ হয়েছিল, আদারাইজেশন হয়েছিল, সেটা প্রকৃতি হতে পারে, অপর হতে পারে, তার সঙ্গে যে যুক্ত থাকতে পারি এই মৃত্যু চেতনার মধ্যে দিয়ে, তার একটা ইঙ্গিত, তার একটা আভাস, তার একটা ইশারা আমরা জীবনানন্দের কাব্যের মধ্যেও যেরকম পাচ্ছি, আমরা হাইডেগারের লেখার মধ্যে দিয়েই পাচ্ছি। কারণ শেষ পর্যন্ত মৃত্যুর মধ্যে দিয়ে অস্তিত্বের কথা বলা হচ্ছে, জীবনের কথা বলা হচ্ছে, এবং যদিও মৃত্যুকে একটা ভীষণ রকমের অনিবার্য সত্য, একটা কংক্রিট মুড, আমাদের ভাব বা অবস্থা, এটা স্বীকার করে নিয়ে জীবন কতখানি গভীর হতে পারে। এবং আমার যে ঐতিহাসিক, যে আমার যে হিস্টোরিক্যাল যে প্রেজেন্স, মানুষের যে ঐতিহাসিক উপস্থিতি, তার যে অস্তিত্ব, তার মধ্যে নিজেকে ফেলতে পারার একটা গৌরব বোধ মানুষ করতে পারে এই মৃত্যু চেতনার মধ্যে দিয়ে। আমি এইটুকু বলেই শেষ করছি, সময় অনেকটাই হলো, আপাতত এখানেই থামছি। অনেক ধন্যবাদ স্যার, এরকম একটা মনোজ্ঞ আলোচনা আমরা শুনলাম। আমি এখনো ঘোরের মধ্যে রয়েছে, এত জটিল একটা বিষয়, কিন্তু আপনি এত ইন ডিটেলে বললেন, এটা নিয়ে কোনো বলার কোনো দৃষ্টতা আমি দেখাবো না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন বা কোনো মন্তব্য থেকে থাকে, স্যারকে করতে পারেন। আচ্ছা, একটা প্রশ্ন এসছে, বর্ণিল ভট্টাচার্য করেছে, আমি প্রশ্ন এখানে ফেলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বাবা ছোট লেখা। অ্যাওয়ারনেস তো চেতনার সাথে সম্পর্কিত, তাহলে হাইডেগার মৃত্যুকে কিভাবে দেখেন? হ্যাঁ, উনি তো কনসাসনেস শব্দের বিরোধী ছিলেন, তাহলে উনি মৃত্যুকে শুধু দেহের অবসান হিসেবে দেখেন, নাকি মাত্র ব্যক্তির ব্যাপার, অ্যাওয়ারনেস অফ নন এক্সিস্টেন্স অফ অ্যান ওয়ান্স এক্সিস্টেড বিং হিসেবে দেখেন, নাকি শুধু সেই মোটামুটি আমি যেটা বর্ণিলে বুঝতে পারলাম না, আমি এটা ইঙ্গিত দিয়েছি, সেটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে হাইডেগার, এটা সত্যি যে তিনি বিং অ্যান্ড টাইম বইতে কোথাও কনসাসনেস শব্দ ব্যবহার করেননি। তার কারণ হচ্ছে যে ওই যে আধুনিকতার দর্শনের যে বাইনারি স্ট্রাকচার, অর্থাৎ দেহ মন দ্বৈতবাদ,
সেলফ, ওয়ার্ল্ড, আমি এবং জগৎ, যে দ্বৈততা, সেই দ্বৈতবাদ থেকে তিনি বেরিয়ে আসার চেষ্টা করেছেন এবং সেই জন্য ডাজাইন নামক একটা নিউট্রাল কম্পাউন্ড এক্সপ্রেশন ব্যবহার করেছেন। এটা খুব নিউট্রাল একটা এবং একটা খুব কম্পাউন্ড যৌগিক শব্দ। বিং দেয়ার যেটা আমরা বলি এবং বিং ইন দ্য ওয়ার্ল্ড যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং বর্ণিল সেই কথার ইঙ্গিত করেছে। এখন আমি আগেই বলেছি যে হাইডেগার যখন ডাজাইনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করছেন, ডাজাইন তো বিং ইন দ্য ওয়ার্ল্ড মানে ওই রকম কোনো বিশুদ্ধ বিষয় বা পিওর কনসিয়াসনেস নয়, ডেকার্টের কোনো কোজিটো নয়। ডাজাইন মানে হচ্ছে বিং ইন দ্য ওয়ার্ল্ড, আই এম ইন দ্য ওয়ার্ল্ড, বিং দেয়ার। এবং এই যে একটা জাগতিক জগৎ সাপেক্ষ যে সত্তা, তার যে যাপন, তার যে হয়ে ওঠা, নিঃসন্দেহে মৃত্যু চেতনা তার মানস অবস্থা নয়। আমি বলেছিলাম ডাজাইনের স্ট্রাকচারের মধ্যে তিনি আন্ডারস্ট্যান্ডিং, ল্যাঙ্গুয়েজ এবং মুড, এই তিনটে ফ্যাক্টরকে, উপাদানকে রেখেছেন। এবং তার মধ্যে মুড মানে হচ্ছে, আমি যেটা বলেছিলাম যে ফিজিক্যাল যে স্টেট, এটা ঠিক মেন্টাল স্টেট নয়, নিছক এক্সিস্টেন্সিয়াল স্টেট, কোনো আলাদা ফিজিক্যাল স্টেটও নয়, মেন্টাল স্টেটও নয়, এক্সিস্টেন্সিয়াল স্টেট, আস্তিত্বিক অবস্থা। আমি এইটার জন্য ওই বৈষ্ণব পদাবলীর কথা বলেছিলাম। বৈষ্ণব পদাবলীতে এর ইঙ্গিত পাওয়া যায় অনেক, যে দেহের বর্ণনা আছে সেখানে। নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। অর্থাৎ শ্রী গৌরাঙ্গের দেহ লক্ষ্য করে বোঝা যাচ্ছে সে কোন ভাবের মধ্যে আছে। অর্থাৎ দেহ একটা ভাবের মধ্যে থাকে, যেটাকে আমি একটু আগে বললাম, অরিন্দম চক্রবর্তীর একটা শব্দ ব্যবহার করলাম যে অন্তর্মুখ দেহবোধ। এই অন্তর্মুখ দেহবোধ বা অন্তর্মুখ দেহবোধ, এটা জীবনানন্দের মধ্যেও আছে, অস্তিবাদী দার্শনিকদের মধ্যেও আছে। অর্থাৎ মৃত্যুর যে উদ্বেগ, এইটা ডাজাইন ইজ অ্যাটিউন্ড ইন এ পার্টিকুলার ওয়ে। যে সুখের অবস্থার মধ্যে ডাজাইন ইজ অ্যাটিউন্ড ইন এ পার্টিকুলার ওয়ে, দুঃখের অবস্থার মধ্যে ডাজাইন ইজ অ্যাটিউন্ড ইন পার্টিকুলার ওয়ে। অর্থাৎ দিস ইজ আ পার্টিকুলার কাইন্ড অফ অ্যাটিউনমেন্ট। অ্যাটিউনমেন্টের সরাসরি বাংলা কি করব, আমি একটা করেছিলাম, এই মুহূর্তে আমার মাথায় নেই, দেখতে হবে। এই যে একটা বিশেষ ভাবের মধ্যে থাকা, অনেক ভাব আছে, তার মধ্যে হচ্ছে এই মৃত্যুর উদ্বেগ একটা ভাব, yet to happen, being towards death, এই ভাবটার মধ্যে থাকা, এইটা হাইডেগার বলবেন যে আই এম অ্যাটিউন্ড ইন এ পার্টিকুলার ওয়ে। তখন আমার শরীর একভাবে কাজ করে, তখন আমার শরীর একভাবে রেসপন্ড করে, এবং এইখানে শরীর এবং মন এই দুটোকে আলাদা করা যাচ্ছে না। সুতরাং যে ডিজাইন বিং ইন দ্য ওয়ার্ল্ড, সেই ডিজাইন ইজ অ্যাটিউন্ড ইন এ পার্টিকুলার ওয়ে while it is in anxiety of or before death. এইটা হচ্ছে হাইডেগারের কথা। আচ্ছা স্যার, বলছি যে আমার একটু ছিল, প্রশ্ন ছিল। হ্যাঁ নিশ্চয়ই লিখে রেখে, আমি জাস্ট একটু। হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা করবো। আমি জানি না করা ঠিক হবে কিনা, আমি ঠিক ভেবেছি কিনা, সেটা হচ্ছে আমি এখানে দিচ্ছি, নিয়ে আপনাকে শো করাচ্ছি, তাহলে পড়তে সুবিধা হবে। দরজাটা একটু হচ্ছে। জীবনানন্দের ধূসরতা কি অস্তিত্বের মেজাজ, নাকি ধীর গতির ঐতিহাসিক সহিংসতার একটি বায়ুমণ্ডলীয় রূপ? না, আমি যেটা বলবো, আমি যেটা বোঝার চেষ্টা করেছি বা আমি যেটা বলার চেষ্টা করেছি, সেটা কিন্তু ওই মুড বা মেজাজ,
এই যে মেজাজের কথাটা হাইডেগার ব্যবহার করছেন, মুডের একটা বাংলা, আমি মেজাজ, এখন মনে পড়লো এই বাংলাটা শুনি যে আমি ওই মেজাজ শব্দটা ব্যবহার করেছিলাম, ভাব শব্দ ব্যবহার করেছিলাম, যে জন্য আমি বৈষ্ণব পদাবলীর কথাও বললাম, যে রাধার যে ভাব বা মেজাজ বলা হচ্ছে, গৌরাঙ্গের ভাব মেজাজ বলা হচ্ছে, ঠিক এখানে ওই মেজাজের কথা বলা হচ্ছে। এখন এই যে ধূসরতা, মৃত্যুর যে ধূসরতা, মানে যেখানে আমি উদ্বেগ হচ্ছে, আমি যেটা বললাম, সুখের অবস্থা নয়, দুঃখের অবস্থা নয়, এইটা এমন একটা অবস্থা, এমন একটা মেজাজ, এমন একটা ভাবকে ইঙ্গিত করে যেটা স্পষ্টতা অস্পষ্টতার মাঝামাঝি জায়গা, যেটা নিশ্চয়তা অনিশ্চয়তার মাঝামাঝি জায়গা, যে বোধের মধ্যে থেকে, যে মেজাজের মধ্যে থেকে আমি উদ্বিগ্ন হই, আমি সুখীও হই না, আমি দুঃখীও হই না, কিন্তু আমি ক্লান্ত হই, আমি উদ্বিগ্ন হই। এবং এই এই কথাটাই কিন্তু হাইডেগার ওই যখন তিনি মুড বা স্টিমাং শব্দ ব্যবহার করেছেন, ইংরেজিটা যারা ব্যবহার করেছেন অনেক মানে ভাষ্যকার যারা এই শব্দটার স্টিমাং, যে যে মানে অ্যাটিউনমেন্ট, এই অ্যাটিউনমেন্ট শব্দটা ব্যবহার করা হয়েছে ইংরেজিতে, অর্থাৎ ওই মেজাজের মধ্যে, ওই অবস্থার মধ্যে আমি থাকছি। এখন অস্তিবাদী দর্শনে আমরা যদি দেখি, তাহলে এই মেজাজ বা ভাব বা অবস্থা, এগুলো হচ্ছে এক্সিস্টেন্সিয়াল স্টেট, এগুলো কোনোটাই কিন্তু মেন্টাল স্টেট নয়, নিছক মানে বিচ্ছিন্ন মানস অবস্থা নয়, এইটা রয়েছে। এখন জীবনানন্দ তো মূলত কবি, তিনি তো কোনো দর্শন তৈরি করছেন না আলাদা করে, তিনি মূলত কবি, ফলে তিনি ওই ধূসরতা, মৃত্যুর ধূসরতা বলতে এই শব্দটাকেই আমি অন্তত বুঝি যে আসলে মৃত্যু আমার কাছে প্রথম, যেভাবে আমি ভাবছি প্রথম স্তরে, যে এটা আমার কাছে স্পষ্ট নয়, আমার কাছে আমি নিশ্চিত মৃত্যু আসবে, কিন্তু কিভাবে আসবে আমি জানি না। ফলে যেটা নিশ্চয়তা অনিশ্চয়তা, স্পষ্টতা অস্পষ্টতার মাঝামাঝি অবস্থায় রয়েছে, তার সম্পর্কে আমার একটা, সেটা কিন্তু ওই গ্রে এরিয়া, সেটা হোয়াইটও নয়, ব্ল্যাকও নয়, এই যে গ্রে এরিয়া, এই জায়গাটা মৃত্যুর উদ্বেগের অবস্থা। আর একটা হচ্ছে স্যার, আপনি যেহেতু এই ধূসরাতে এটা বললেন, সেটা থেকে আমার আর একটা, এটাই হয়তো আমার শেষ প্রশ্ন হবে। এক মিনিট, আমি একটু ইয়ে করছি। এটা একটু সমস্যা হচ্ছে, জানি না কেন। এসছে কি? হ্যাঁ, এসছে। আমি 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 অস্তিত্বের দর্শনের জায়গা থেকে ঠিকই ওই প্রশ্নটার সঙ্গে জড়িত, অন্টোলজিক্যাল, ভেরি মাচ অন্টোলজিক্যাল। আমি আগেই বললাম যে সত্তা তত্ত্ব বিষয়ক বা আমার যে সত্তা বিষয়ক যে 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 প্রশ্নগুলো, এবং সেই জন্যই মৃত্যুর প্রসঙ্গটা ভীষণভাবে এসছে অস্তিত্বের দর্শনে, কারণ এই প্রশ্নটা আমার ঠিক জ্ঞানতাত্ত্বিক প্রশ্ন নয়, আমি আগেই বললাম, এটা কগনিশন আমার হয় না, এটা অন্টোলজিক্যাল কোয়েশ্চেন। এবং এখন বিষয়টা হচ্ছে যে এই যে মৃত্যুর বোধটা বা মৃত্যুর মেজাজটা, এটা আমার একটা উদ্বেগ তৈরি করছে, কিন্তু এটা ঠিক যে আমি এটাও বলেছি যে প্রেক্ষিতগুলো একটা থাকে হিস্টোরিক্যালি, যেটা বলা হয়েছে, পলিটিক্যাল, যেটায় টি.এস. এলিয়টের আমি উল্লেখ করেছি, কামুর নাটকগুলোর মধ্যে উল্লেখ করেছি, বা বেকেটের যে অ্যাবসার্ড ড্রামা যেটা ওয়েটিং ফর গোডো, এই সমস্ত বিভিন্ন অদ্ভুতের প্রসঙ্গ এসছে। এর পেছনে নিঃসন্দেহে যে মানে কি বলবো, মানে বিশ্বযুদ্ধোত্তর যে সংকট মানুষের জীবনে তৈরি হয়েছে, অর্থাৎ বাইরের সংকটগুলো যত প্রলম্বিত হয়েছে, বাইরের সংকটগুলো যত আমাদের ক্লিষ্ট করেছে, আমাদেরকে সংকটাপন্ন করেছে, তত বেশি আমার মধ্যে এই যে অন্টোলজিক্যাল স্টেট যেটা আমার, যে সেটাকে অনুঘটকের কাজ করেছে সেই বাইরের অবস্থাগুলো, কিন্তু আমার মধ্যে, হাইডেগার বলবেন, আমাদের মধ্যে এই অন্টোলজিক্যাল, এই যে মুডটা, এই যে অন্টোলজিক্যাল স্টেটটা, এটা আমার মধ্যে আছে। এবং
তাকে অ্যাকসেপ্ট না করে তাকে সরিয়ে রাখা ভান, যেটা যুধিষ্ঠিরের বক্তব্যে আমরা দেখেছি, এটা আমরা করি। কিন্তু এটা ঠিক যে ওই বাইরের সংকটগুলো যত প্রলম্বিত হবে, তত বেশি এই যে আমার মৃত্যুর বিপন্নতা, এই যে মৃত্যুর নৈরাশ্য ভেতর থেকে তত বেশি আমাকে কিন্তু আবিষ্ট করবে, আমাকে ক্লান্ত করবে, আমাকে আরো নিঃসঙ্গ করে তুলবে, যেটা আমরা করোনার সময় দেখেছি। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এখানে অনেকে দেখছেন, আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের এখানে যদি কোনো প্রশ্ন করার থাকে বা কোনো মন্তব্য থেকে থাকে, আপনারা স্যারকে অবশ্যই করুন এই কমেন্ট সেকশন বক্সে। একটা হচ্ছে আমি এক সেকেন্ড দাঁড়াতে, এটা কি হলো? 1 মিনিট। আচ্ছা স্যার, আর একটা হলো গিয়ে, দাঁড়ান আমি এখানে একটা দিচ্ছি, এখানে একটা প্রশ্ন। শো করলাম স্যার। মৃত্যু যদি ইতিমধ্যে জীবনের অবকাঠামোগত শর্ত হয়, তাহলে অথেন্টিক এক্সিস্টেন্স ধারণাটি কিভাবে পুনর্লিখিত হবে? না, ওই যে বললাম, অবকাঠামোগত নয়, মানে হাইডেগার এর খুব স্পষ্ট এখানে ভাবনা রয়েছে যে ডিজাইনের যে কাঠামো, দ্য ভেরি স্ট্রাকচার অফ ডিজাইন, তার যে মৌল কাঠামো, অর্থাৎ হিউম্যান এক্সিস্টেন্সের যে মৌল কাঠামো, সেই মৌল কাঠামো যেমন একদিকে একটা ভাষার মধ্যে থাকে, একদিকে যেমন একটা বোধের মধ্যে থাকে, ঠিক সেই রকম একটা মেজাজ বা ভাবের মধ্যে থাকে। এখন এই যত মেজাজ বা যত ভাব আছে, যা আমার ডিজাইন স্ট্রাকচারের মৌল কাঠামোর অন্তর্গত, তার মধ্যে একটা হচ্ছে এই মৃত্যুর উদ্বেগ। এবং হাইডেগার এবং জীবনানন্দ, যেটা শেষ পর্যন্ত আমি বলতে চাইলাম, যে হাইডেগার অথেন্টিক এক্সিস্টেন্স বলতে সেইটাই বলতে চাইবে যে একেবারে স্বীকৃতিযোগ্য অস্তিত্ব, যে অস্তিত্ব মৃত্যুকে ঠিক জীবনের বিপরীতে না দেখে মৃত্যুর মধ্যে দিয়ে জীবনের সম্পূর্ণতাকে উপলব্ধি করতে চায়, এবং শেষ পর্যন্ত কোথাও মৃত্যুকে জীবনের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত না ভাবতে পারার এক পাঠ সে নিতে পারে। এইটাই হচ্ছে অথেন্টিসিটির একটা বড় লক্ষণ হাইডেগারের দর্শনে, যেটাকে বলা হয়েছে এক ধরনের রেজলিউটনেস। অর্থাৎ এইটা হচ্ছে হাইডেগারের কাছে এই যে সাহস, এই যে এটা একটা বীরত্ব, এটা একটা রেজলিউটনেস, স্থৈর্য এবং সাহস। যে অথেন্টিক হবে, সে এই মৃত্যুর মধ্যে দিয়ে মৃত্যুকে সরিয়ে না রেখে, মৃত্যুকে ব্র্যাকেটিং না করে, বরং মৃত্যুর মধ্যে দিয়ে জীবনকে যে দেখতে চাইবে এবং সহজভাবে মৃত্যুকে অ্যাকনলেজ করবে, সেই হচ্ছে অথেন্টিসিটির একেবারে চূড়ান্ত একটা অবস্থা হাইডেগেরীয় দর্শনে। সুতরাং অথেন্টিসিটির ধারণার মধ্যে, যেমন সার্ত্রের মধ্যে অথেন্টিসিটির একটা লক্ষণ হচ্ছে যে আমি স্বাধীন তখনই হব যখন স্বাধীনতার উদ্বেগটাকে আমি গ্রহণ করতে পারবো, অ্যাংজাইটি বিফোর ফ্রিডম। ঠিক হাইডেগারের ক্ষেত্রেও আমি অথেন্টিক সেই পর্যায়ে গিয়েই হব যখন আমি আমার মৃত্যুর উদ্বেগকে সহজে, ওই যে জীবনের চেয়ে সহজ নিভৃত মরণ, এরকমের একটা, এটা তো কাব্য করছেন, মানে কবিতায় বলছেন জীবনানন্দ, তো ওইভাবে মৃত্যুকে আমি সহজে গ্রহণ করতে পারবো। অর্থাৎ জীবনের যে পরিসর, জীবনের যে ক্ষেত্র, ডিজাইনের যে স্ট্রাকচার, যে পরিসর, তার মধ্যেই মৃত্যুকে রেখে আমি যখন দেখতে চাইবো, তখনই আমি প্রকৃত অথেন্টিক হতে পারবো। আচ্ছা স্যার, একটা বর্ণিল ভট্টাচার্যের একটা প্রশ্ন, এটা আমি শেষ করছি।
ইটার্নাল ইটার্নাল রেকারেন্সের বিষয়ে নিটশে বলেছেন মৃত্যু তো সামগ্রিক মানব জীবনের সামগ্রিক ইটার্নাল রেকারেন্স। ইটার্নাল এই মৃত্যুকাম বা তৃষ্ণা কি এক ধরনের অনাকাঙ্ক্ষিত অস্তিবাদ? এটা অতিক্রমণ করার ক্ষেত্রে দিককে হাইডেগার না, ওই যে বললাম মানে ফ্রয়েডের ক্ষেত্রেও যেটা আছে যে আমাদের মধ্যে একটা ইরস এবং থ্যানাটসের লড়াই চলছে, এবং নিটশের ক্ষেত্রে ওই রেকারেন্স হিসেবে আসছে। কিন্তু আমি আগেই শুরুতেই বলেছি হাইডেগারের ক্ষেত্রে অন্টোলজিক্যাল কোয়ারির মধ্যে যখন মৃত্যুকে দেখা হচ্ছে সেটা কিন্তু খুব ব্যক্তিক পরিসরের মধ্যে তাকে রাখা হচ্ছে, অর্থাৎ এটা অনেকটা ব্যক্তির যে মৃত্যুর দর্শন কি হতে পারে, দাসাইনের যে কাঠামো সেই সূত্রে মৃত্যুর কথা হাইডেগারীয় দর্শনে আসছে, এবং সেইখানে তার কাল চেতনা, তার কালের ভাবনা, তার মৃত্যুর ভাবনা এগুলো তৈরি হচ্ছে। ফলে ফ্রয়েডীয় ভাবনা থেকে যেমন হাইডেগারের ভাবনা আলাদা, ঠিক সেই রকম নিটশীয় যে ইটার্নাল রেকারেন্স সেই রেকারেন্সের ভাবনা দিয়ে আমরা হাইডেগারের ভাবনাকে বুঝতে পারবো না। নিশ্চয়ই এটা ঠিক যে নিটশে মধ্যে অস্তিত্বের দর্শনের কিছু উপাদান নিহিত রয়েছে, সেখানে ইটার্নাল রেকারেন্সের কথা এসছে, কিন্তু এটাও হাইডেগার বলবেন যে ডাজাইন হিস্টোরিক্যালি সিচুয়েটেড, এটা ঠিক, কিন্তু বারবার হাইডেগার যে কথার উপর ইঙ্গিত দেবেন সেটা হচ্ছে যে অন্টোলজিক্যাল যে এক্সিস্টেন্স, আমার যে সত্তা বিষয়ক, সত্তা সংক্রান্ত যে অস্তিত্ব, সেই অস্তিত্বের নিরিখেই কিন্তু ব্যক্তিক পরিসরে মৃত্যুর কথা হাইডেগার বলার চেষ্টা করছেন। সুতরাং মৃত্যু সম্পর্কে মেটাফিজিক্যাল যে ভিউ শেষ পর্যন্ত হয়তো একটা মেটাফিজিক্স তৈরি হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষ, মানে একটা নির্বেদে গিয়ে পৌঁছচ্ছি আমি শেষ পর্যন্ত, কিন্তু এইটা আমি সবটা ঠিক নিটশীয় ভাবনার ইটার্নাল রেকারেন্স দিয়ে বা ফ্রয়েডীয় ভাবনা দিয়ে আমরা কিন্তু ধরতে পারবো না, বুঝতে পারবো না। সুতরাং এইটাকে আমাকে বুঝতে হবে একেবারে টিপিক্যাল হাইডেগেরীয় যে অস্তিত্বের দর্শন, যে অন্টোলজিক্যাল যে কোয়ারি, যে বিং টুয়ার্ডস ডেথ, এই ভাবনার প্রেক্ষিতে আমাকে কিন্তু হাইডেগারের মৃত্যুর ভাবনা বুঝতে হবে, এবং তার নিরিখে কিভাবে অথেন্টিসিটিকে তিনি শেষ পর্যন্ত ব্যাখ্যা করছেন। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন রয়েছে কিনা আমি একবার একটু চেক করে নিয়ে দেখে নিই একবার। মন্তব্য আর তেমন কোনো প্রশ্ন নেই আপাতত। তো ফলত যেটা শেষে বলার, স্যার অনেক ধন্যবাদ, এতটা সময় স্যার দিলেন, বা আমাদের সময় দিলেন, এত কাজের মধ্যে, কর্মব্যস্ততার মধ্যে, এত পড়ানো, এত গবেষণার মধ্যেও স্যার দিলেন, এর জন্যে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। এবং আমার বিশ্বাস যে আমি দেখছিলাম যে অনেকে শুনেছেন, আপনারা সকলেই বেশ উপভোগ করেছেন, এবং অনেক ভাবনার খোরাকও আমরা পেলাম, জানতে পারলাম, কতটা বুঝতে পেরেছি জানি না, নিশ্চয়ই আবার শুনবো, এটা সময় করে চেষ্টা করব। এবং এই যে বিষয়টা নিয়ে স্যার বললেন আজকে, হাইডেগার ও জীবনানন্দ ধূসর মৃত্যুর মুখ, এই মৃত্যুর ধূসর মুখ মার্জনা করবেন, এটা এই বিষয়ে আমি যদিও সরাসরি ভাবে একাডেমির সাথে যুক্ত নই, কিন্তু সামান্য টুকটাক যেটুকু চোখে পড়ে বা শুনেছি এই বিষয়ে খুব একটা লেখা বা বক্তব্য আমার খুব একটা চোখে পড়েনি, হয়তো আমার জানা নেই, সেই কারণে স্যারকে অনেক ধন্যবাদ। স্যার এতটা সময় দিলেন, এবং যেটা বলবো কাল সকালে এটা আমাদের ফেসবুক পেজে এই পুরো ভিডিওটা আপলোডেড হয়ে যাবে, এবং আমাদের যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটা, আমি এটা হয়ে গেলে লিঙ্ক শেয়ার করে দেবো, ওই চ্যানেলে পুরো ভিডিওটা আপলোডেড হয়ে যাবে, একটু সামান্য এডিট করার রয়েছে, এটা করেই আমি কালকে আপলোড করে দেবো।
সকলকে আবার ধন্যবাদ জানাই। যারা শুনেছেন, এখনো প্রচুর লোক দেখছেন, তার জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে। অনেক ধন্যবাদ। এরকম একটা গভীর আলোচনা আমরা শুনলাম, শিখলাম, ঋদ্ধ হলাম। আচ্ছা, অনিকা চ্যাটার্জি লিখছেন, ভীষণ ঋদ্ধ হলাম স্যার, শ্রদ্ধা জানবেন। আজ তাহলে স্যার অনুমতি এখানে আমরা অনেক শেষ করছি। থ্যাংক ইউ।